ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে আমাদের ভাসিম মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছি আজকে আমাদের এখানে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি, যার লেকচার 1 নিয়ে আমরা ডিসকাস করব। তোমাদের অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা কোর চ্যাপ্টার হচ্ছে এইটা, পর্যাবৃত্ত গতি। যদিও এমন ব্যাপারটা যে প্রতি বছরই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি এটা বলবো না, বাট এটা একটা কোর চ্যাপ্টার। এই কথার মানে হচ্ছে যে পুরা ফিজিক্সের কিছু ফান্ডামেন্টাল জিনিস এই চ্যাপ্টারের মধ্যে আমরা ডিসকাস করি। যেমন অনেকটা আমরা ধরো ভেক্টর বা কারেন্ট, এদেরকে একটা কোর চ্যাপ্টার বলতে পারি, যে এই কনসেপ্ট গুলোকে কাজে লাগিয়েও সলভ করতে পারি। যেমন তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু ওয়েভ ছিল না, তরঙ্গ ছিল না। তো তুমি যদি তরঙ্গ নিয়ে কথা বলতে যাও, তোমাকে পর্যাবৃত্ত গতি নিয়ে কথা বলতেই হবে, তোমাকে বাদ দিয়ে কিন্তু আগাইতে পারবা না আসলে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট টপিক বা টাইপ, সেগুলো হচ্ছে এই 10টা। এবং খেয়াল করে দেখো, এখানে বেশিরভাগই কিন্তু 3 স্টার পাওয়া। এই দেখো, এটা 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 3 স্টার, আর বাকিগুলো 2 স্টার 1 স্টার মিক্স আপ আছে। কিন্তু আমরা জানি যে 2 স্টার 1 স্টার অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে, এটা হচ্ছে সংখ্যার ভিত্তিতে, যে কতবার পরীক্ষায় আসছে তার ভিত্তিতে। এভাবে না যে এই টাইপটা না পড়লেও চলবে বা ওইটা বেশি পড়তে হবে, এইভাবে কিন্তু না। এবং আমি সবসময় প্রত্যেকটা ক্লাসেই বলি যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মধ্যে কানেকশন আছে। যেমন যাক, এই সরলরেখার দোলনকাল, এটাকে 3 স্টার দেওয়া, কিন্তু এই লিফটের উপর অভিকর্ষের প্রভাব, এটা কিন্তু 1 স্টার দেওয়া। কিন্তু চাইলে খুব সুন্দর মতো এই দুইটাকে মিলায়ে একটা কোশ্চেন বানানো যাইতেই পারে। যে ধরো আমি লিফটের ভিতরে একটা সরল দোলককে নিয়ে উপরে যাচ্ছি বা নিচে নামছি, তো তখন কিরকম ঘটনা ঘটতে পারে, তাই না? এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে। সো মেইন ইস্যু হইলো যে আমরা জানি যে কোনটা কি বুঝায়, ঠিক আছে, কিন্তু কখনোই এটা ইম্পর্টেন্ট এটা কম ইম্পর্টেন্ট এভাবে ভাববা না, সবই ইম্পর্টেন্ট। তাহলে আসো, যে যেই টপিক গুলো আছে আমাদের কি পড়তে হবে বা কি জানতে হবে এখান থেকে। সবার আগেই সরল দোলন গতি ব্যাপারটা কি, মানে সিম্পল হারমোনিক মোশন, এই জিনিসটা কিভাবে আসলো, এটা আমাদেরকে বোঝা লাগবে। তাহলে এটার সংজ্ঞা কি, মানে ডেফিনেশন কি, DEFN, সংজ্ঞা বা ডেফিনেশন, এটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে ডিফাইন করব, কিভাবে আমরা ব্যাখ্যা করব, বা কিভাবে ক্যালকুলাস দিয়ে এই ধরনের অঙ্কগুলাকে ইজিলি এক্সপ্লেইন করা যায় বা সলিউশন করা যায়, সেগুলো আমরা ফোকাস রাখবো। যদিও 2 স্টার, বাট অ্যাকচুয়ালি এটা থেকেই তো বাকি সবকিছু চলে আসতেছে। ওকে, এখন সরল দোলন গতির ভিতরে দশা এবং দশা পার্থক্য, সিম্পল বাংলায় বললে আমরা এখানে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। ঠিক আছে? এখন অ্যাঙ্গেল না বলে সুন্দর করে বলা উচিত যে এখানে আমরা অ্যাকচুয়ালি ফেজ নিয়ে কথা বলবো বা ফেজ ডিফারেন্স নিয়ে কথা বলবো, ওটা সময় আসুক তখন আমরা বুঝতে পারবো। এবার আমাদের ইম্পর্টেন্টের মধ্যে একটা, ইম্পর্টেন্ট বলতে কি পরীক্ষায় বেশি আসে শুধু সেটা না, আমরা যে সলিউশনটা করি, এই সলিউশনটা অ্যাকচুয়ালি কি দেয়। যেমন বলতেছিলাম, সরল দোলন গতি বা তার সমীকরণ, তুমি এখান থেকে একটা ইকুয়েশন পাবা, বাট ইকুয়েশনকে যে আমরা সলিউশন করি, সমাধান করি, তখন কি পাবো? তখন আমরা বেগ এবং ত্বরণ বা সরণ, এই ব্যাপারগুলো পাবো। তার মানে কিভাবে ক্যালকুলাসকে ইউজ করে এই সলিউশন গুলো বের করতে হয়, এগুলোকে গ্রাফে কিভাবে আঁকা যায়, বা তুমি এক দেখায় কি কি ইম্পর্টেন্ট ডাটা গ্রাফ থেকে বের করতে পারবা, এই প্রত্যেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে সরল দোলন গতির যে সমীকরণ, এটাকে আরো সুন্দর করে বোঝানোর জন্য একটা আলাদা টাইপে নাম দেওয়া আছে, টাইপ নাম্বার 4, যাকে বলেছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ব্যবকলনীয় সমীকরণ, বা ইন শর্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অ্যাকচুয়ালি এইটা, এই ইকুয়েশন থেকে আমরা মার্চ করে দেখাই দিব যে কিভাবে এটা কাজ করতে হয়। ঠিক আছে? এটা একই রকম টপিকের মধ্যে পড়ে গেল। এবার যদি আমরা বলি এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা কোথায় এই জিনিসগুলো কাজ করে, সেটা হচ্ছে আমরা বলতে পারি নাম্বার 5, স্প্রিং এর ভিতরে। যদিও দেখো এখানে স্প্রিং কে মাত্র 1 স্টার দিয়ে রাখছে, বাট লিটারেলি তোমরা যদি কাজ শক্তি ক্ষমতায় যাও, ওয়ার্কের ভিতরে যাও, তখন কিন্তু এই স্প্রিং দিয়ে প্রচুর টাইপের তুমি ম্যাথ পাবা, এবং স্প্রিং দিয়ে খুবই ঝামেলাদার ম্যাথ দেওয়া সম্ভব। তাহলে এই ওয়ার্কের যে বিভিন্ন অঙ্ক টঙ্ক আছে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে, ইভেন কিভাবে এইগুলোতে গ্রাফ সেট করতে হয় বা গ্রাফ থেকে প্রবলেম বের করতে হয়, কিভাবে ইন্টিগ্রেশনকে এড়ায় যেতে হয় গ্রাফ দেখে, এই জিনিসগুলো আমরা ডিসকাস করব। কারণ মনে রাখবো যে সবসময় ইন্টিগ্রেশন করতে হবে কোনো কথা নাই, গ্রাফ থেকে খুব ইজিলি উত্তরগুলো বের করা যায়, আমরা শিখবো ওগুলা। আর যত কিছু করতেছো দিন শেষে তোমার উদ্দেশ্যটা কি? শক্তি নিয়ে চিন্তা ভাবনা, কিভাবে আমরা এখানে শক্তি দিচ্ছি, কিভাবে শক্তি কাজে লাগতেছে, সেই শক্তিকে আমরা কিভাবে
বিভব শক্তি অথবা গতি শক্তিতে কনভার্ট করব এবং সেগুলাকে দরকার পড়লে অন্য কোনো কিছু মধ্যে কনভার্ট করব, এবং এটার মধ্যেও কিন্তু আমাদের গ্রাফিক্যাল ব্যাপার স্যাপার আছে। বুঝতেই পারতেছো যে এই চ্যাপ্টার কিন্তু পুরোপুরি ক্যালকুলাস, গ্রাফ, এই জিনিসগুলোর সাথে ডিরেক্টলি জড়িত। বেশি ভয় পাওয়ার দরকার নেই, মানে খুব বেশি কঠিন তা কিন্তু না, ইজি আছে, কিন্তু আমাদেরকে একটু বুঝে শুনে আগাইতে হবে, ঠিক আছে? আর স্প্রিং এর কথা উঠলেই অ্যাকচুয়ালি এই অধ্যায়ের জন্য দোলনকাল কনসেপ্টকে তো বাদ দেওয়ার কোনো সুযোগই নাই। এখন তোমার দোলনকাল শুধুমাত্র স্প্রিং এর জন্য হয় তা কিন্তু না, তোমার এটা সরল দোলকের হতে পারে, এটা স্প্রিং এরও হতে পারে। অর্থাৎ এই দুইজনের ক্ষেত্রে আমরা বের করব টি কাজ করে কিভাবে এবং তার সাথে কিভাবে আমরা বেগ, ত্বরণ, সরণ এগুলাকে জড়াইতে পারবো। এটা ইকুয়েশন দিয়েও করব, এটা আমরা গ্রাফ দিয়েও করব। এবার একটু আলাদা টপিক, সেটা হলো সেকেন্ড দোলক, অর্থাৎ সরল দোলকেরই একটা ভার্সন, যে যখন আমাদের স্পেসিফিক ভাবে এই দোলনকালের মানটা হয়ে যায় 2 সেকেন্ড, তখন তাকে আমরা সেকেন্ড দোলক বা সরল দোলক বলে আগাই। এই সরল দোলক দিয়ে আমরা দেখব কিভাবে কোনো অজানা জায়গা কত উচ্চতায় অবস্থিত অথবা কত গভীরতায় অবস্থিত এই জিনিসগুলো বের করা যায়, মানে প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স এগুলো করা যায়, সেটা আমরা এই সেকেন্ড দোলকের ভিতরে দেখব। সেকেন্ড দোলক থেকে অনেক কিন্তু মুখস্থ এমসিকিউ আসে, যেমন ধরো সেকেন্ড দোলকের দোলনকাল কত, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, এরকম আরো হাবিজাবি প্রচুর পরিমাণের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা যায়, সেগুলো আমরা এখানে ডিসকাস করব। মোস্টলি আমরা পাহাড়ের উচ্চতা এই টপিকটাতে যেতে আগ্রহী। অ্যান্ড ফাইনালি আমাদের 10 নম্বর টপিক লিফটের উপরে অভিকর্ষের প্রভাব। অলরেডি আমরা এই জিনিসটা এক জায়গায় দেখে আসছি, সেটা হচ্ছে তোমাদের মজার কথা, নিউটনীয় বলবিদ্যায়, নিউটোনিয়ান মেকানিক্স, ওখানে লিফট উপরে গেলে লিফট নিচে গেলে কি হয় এগুলো অলরেডি ডিসকাস করছিলাম, বাট তারপরে একবার এখানে রিমাইন্ডার দিয়ে অথবা কিভাবে জিনিসটাকে আমরা সরল দোলকের সাথে অ্যাড করতে পারি সেগুলো আমরা ক্লিয়ার করব। এটা উদাহরণ কিছুক্ষণ আগেই বলছিলাম যে ধরো যদি এই সরল দোলকটাকে নিয়ে আমরা লিফটের ভিতরে ঢুকে যাই তখন কি ঘটনা ঘটতে পারে, এই টপিকগুলো মোটামুটি আমরা এইটার মধ্যে ধরে আনবো, মানে এই টাইপটার মধ্যে আমরা ধরে আনবো। সো রাফলি আমাদের এখানে 10টা টপিক দেওয়া বা টাইপ দেওয়া আছে, বাট একদম সিম্পলিফাইড ওয়েতে যদি বলি, এখানে আসলে কম ইম্পর্টেন্ট কেউ না, এবং লজিক্যালি এই চ্যাপ্টারটা প্রত্যেকটার সাথে মারাত্মক ভাবে কানেক্টেড। হয়তো অন্য কোনো চ্যাপ্টার বলতে পারি যে ভাই দুইটার মধ্যে মিল নাই, একদম আলাদা, বাট এটার মধ্যে এমন বলা কোনো সুযোগই নাই। এখানে প্রত্যেকটার সাথে ভয়াবহ ভাবে ইন্টার কানেক্টেড, এটাকে বাদ তুমি দিতে পারবা না, ঠিক আছে? তাহলে আমি যদি চিন্তা করি কিভাবে আমরা আগাবো, আমাদের স্ট্রাকচারটা এমন ভাবে হওয়া উচিত যে আমরা প্রথমত পেরিওডিক মোশন বা সিম্পলি পর্যায়বৃত্ত গতি ব্যাপারটা কি এটা বোঝার চেষ্টা করব। সেখান থেকে আমরা সরল ছন্দিত স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন ব্যাপারটা কি বোঝার চেষ্টা করব। আর এই সিম্পল হারমোনিক মোশনটাকে আমরা সবার আগে গ্রাফ থেকে একটু ধরতে চেষ্টা করব, এটাকে আমরা বিভিন্ন ইকুয়েশনে রূপান্তর করা শিখবো, এবং ফাইনালি এটাকে আমরা অ্যাপ্লিকেশন ওয়াইজ নিয়ে যাব। অর্থাৎ ধরো এটা আমরা কোথায় চোখে দেখতেছি বা কোথায় কাজে লাগাতে পারি, অ্যাটলিস্ট থট প্রসেসে কোথায় কাজে লাগাইতে পারি, কিন্তু বাস্তবে তুমি এত সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আগাইতে পারবা না। কেন পারবা না যে জিজ্ঞেস করি, যেমন ধরো দোলনা কথা, তুমি একটা দোলনায় ধাক্কা দিয়ে ছেড়ে দাও, তো তোমার কমন সেন্স কি বলে দোলনা তো এরকম দোলা শুরু করবে, বাট আজীবন কি দুলবে? দুলবে না, ও কিন্তু একসময় আস্তে করে এরকম থেমে যাবে। বা ধরো রিক্সা দিয়ে যাচ্ছ, ঠাস করে ঝাঁকি খেয়েছে রিক্সায়, বডি কাঁপা শুরু করছে, তাই না? কিন্তু কাঁপতে কাঁপতে একসাথে থেমে যাচ্ছে। বা আরো একটা ডেডলি এক্সাম্পল আনি, ধরো একটা বিল্ডিং ভূমিকম্প হয়ে বিল্ডিং কাঁপা শুরু করে, তো কাঁপতে কাঁপতে কিন্তু এক সময় থেমে যায়। মানে বেসিক্যালি আমরা ভাইব্রেশন নিয়ে কথা বলছি, এবং সেটা কিন্তু থেমে যাচ্ছে সময়ের সাথে, সেটা কিন্তু কন্টিনিউ করছে না, এবং না করাটাই ভালো, কারণ টানা যে কন্টিনিউ করতো এটা যথেষ্ট রিস্কি হয়ে যাইতো। শুধু যে আনকমফোর্টেবল লাগে তা না, যান যাওয়ার সম্ভাবনা আছে। বাসে কিন্তু কিছুই থামে না, সরি কিছুই চলতে থাকে না, থেমে যায়। এই যে থেমে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আমরা নর্মাল এই চ্যাপ্টার গুলোর মধ্যে ডিসকাস করতেছি না। কেন ডিসকাস করতেছি না, তার সিম্পল রিজনটা হচ্ছে আমরা সব আদর্শ কেস নিয়ে কথা বলতেছি, বাস্তবতা আর আদর্শ এক কথা না। এই সিম্পল আমাদের একটু মাথায় থাকা উচিত। তাহলে এখন চলো
আমরা এখান থেকে আজকের টপিক বা টাইপ কি সেটাকে তোমাকে ডিক্লেয়ার করে নিই। এই 10টার মধ্যে আমরা শুধুমাত্র 1 আর 2 মানে বেসিক্যালি সরল দোলন গতি, পর্যায়বৃত্ত গতি, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। দশা দশা পার্থক্য কি, বিভিন্ন এক্সাম্পল দিব বা কিভাবে চিন্তা করতে হয় সেগুলো শেখাবো। তাহলে মেন কথা হচ্ছে যে আজকে আমরা পুরো জিনিসটাকে থিওরিটিক্যালি কিভাবে চিন্তা করতে হয় আমরা থিওরির উপর বেস করে আজকের ক্লাসটাকে আগাবো, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউ প্রবলেম গুলো আসছিল সেগুলোকে সলভ করব। থিওরি বোঝা খুবই দরকার। যে থিওরি বুঝে তাকে খুব কঠিন অঙ্ক দিলেও সে অন্তত বুঝতে পারবে যে আমি পারবো না, বাট তুমি থিওরি না বুঝো তুমি কিন্তু বুঝবাই না কোনটা ইজি কোনটা হার্ড, তাই না? আচ্ছা, তাহলে শুরু করা যাক। ফার্স্ট দেখি সাল ভিত্তিতে। সাল দিয়ে খেয়াল করলে এটা রাজশাহী ইউনিভার্সিটির লাস্ট কিছু বছর আগেই, 2 বছর আগে আসছিল, আর বাকি অনেক বছর আগে আসছে। তো এটা দেখার দরকারই নেই, আমরা থিমে প্রবেশ করার চেষ্টা করি। তো দেখো, শুরুতেই এখানে সুন্দর একটা সংজ্ঞা আমাদেরকে দিয়ে রাখছে। কি লেখছে? যে গতির বল বা প্রত্যায়নক বল স্বর্ণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, সেই গতিকে বলতেছ তুমি সরল দোলন গতি। এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই ক্লুটার জন্য সবকিছু কিন্তু আওলা ঝাওলা হয়ে যায়। তো এই জন্য যেহেতু বিপরীতমুখী হয়, তাই আমরা যখনই এটাকে ডিফাইন করি ম্যাথমেটিক্যালি একটা মাইনাস দিয়ে আগাই। যদিও অঙ্ক করার সময় মাইনাস না দিলেও চলবে, সেটা অন্য কথা, কিন্তু আমরা যখন ব্যাখ্যা করব তখন অবশ্যই দিতে হবে। তো প্রথমে আমরা আসি যে ভাই এই সরল দোলন গতি, পর্যায়বৃত্ত গতি ব্যাপারটা বুঝবো কিভাবে। সোজা বাংলায় পেরিওডিক মোশন, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব। দেখো নামটার মধ্যেই কিন্তু একটা ব্যাপার লুকায় আছে। পর্যায়বৃত্ত বা পেরিওডিক, যেটা বারবার রিপিট করে, একই ঘটনার পুনরাবৃত্তি হয়, সেটাকে আমরা পেরিওডিক বা পর্যায়বৃত্তিক বলতে পারি। এটা কত ভাবে হতে পারে? এটা কিন্তু 2 ভাবে ঘটতে পারে। একটা তোমার হচ্ছে স্থানিক ভাবে, আরেকটা তোমার হতে পারে কালিক ভাবে। একটা হচ্ছে স্পেশাল, তো তোমার আরেকটা হচ্ছে পেরিয়ডিক বা সিম্পলি টাইম ইন্টারভালের রেসপেক্টে, মানে কালিক বা সিম্পলি বলতে পারো তুমি এখানে টাইম পিরিয়ডের মাধ্যমে হতে পারে। আবার এখানে তোমার একটা স্পেশাল মানে ওই জায়গার ভিত্তিতেও কিন্তু হতে পারে। তাহলে সময়ের ভিত্তিতে এবং জায়গার ভিত্তিতে। যেমন ধরো যে 1 ঘন্টা পর পরই তুমি একটা কাজ বারবার বারবার করতে থাকো, তখন কি প্রতি 1 ঘন্টা পর পর এই ঘটনা ঘটবেই। বা 12 ঘন্টা পর পর আমাদের পৃথিবীর দিন রাত চেঞ্জ হয়ে যায়, তো এটাই কিন্তু আমরা কালিক বলতে পারি, সময়ের উপর নির্ভর করতেছে, তাই না? কিন্তু স্থানিক কথা যদি বলি, তো ধরো এক স্থানে একই জিনিস বারবার ঘটে। আচ্ছা, এটা একটু বন্ধ হয়ে গেছে, সমস্যা নাই, আমরা চেঞ্জ করে ফেলতেছি। সরি, যে জায়গায় ছিলাম, হ্যাঁ এটা এখানে চলে আসছি। ওকে, আচ্ছা ফাইন। যে কথা বলতেছিলাম আমরা যে স্থানিক এবং কালিকের ব্যাপারটা, যে এখানে যদি আমরা পৃথিবীর কথা বলি যে 12 ঘন্টায় দিন রাত হচ্ছে, এটা কালিক বলতে পারবো। আর স্থানিক কি কোনো জায়গাতে যেটা ঘটছে সেটাকে বলতে পারো। এটা আমি কিভাবে চিন্তা করতে পারি? ধরো একটা পয়েন্টে প্রতিদিন, ধরো সেন্ট মার্টিন, একটা সেন্ট মার্টিনের একটা জায়গাতে প্রতিদিনই জোয়ার ভাটা হচ্ছে, ওই ঘটনা এখানে বারবার রিপিট করছে, তো যেটা জায়গার সাপেক্ষে রিপিট করে সেটাকে আমরা স্থানিক বলতে পারি। আর যেটা সময়ের সাপেক্ষে হচ্ছে ওটাকে আমরা কালিক বলতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, তো স্থানিক কাকে তুমি ডিফাইন করলে ভালো কথা, বাট মোশনটা যে হবে তা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পল নিতে পারি। যেমন ধরো সবচেয়ে কমন এক্সাম্পলের মধ্যে একটা হচ্ছে, ধরলাম এখানে আমাদের একটা বৃত্তাকার পথ আছে, ঠিক আছে? এই বৃত্তাকার পথের উপরে আমরা একটা কণাকে চিন্তা করলাম, এই যে একটা হলুদ কালার দিয়ে কণাকে মার্ক করলাম। ওকে, এই কণাটা এই বৃত্তাকার পথে এমন ভাবে ঘুরছে যেন, ধরলাম এই যে বৃত্তাকার পথে এভাবে ঘড়ির কাঁটার উল্টা পাশে এমন ভাবে ঘুরছে যেন ধরে নিই প্রতি নির্দিষ্ট সময় পর পর, আমি একটু ক্লুগুলো লিখি, যে একটা বিন্দু, তাহলে একটা ফিক্স পয়েন্ট আছে, এই ফিক্স পয়েন্টটাকে, এই বিন্দুটা প্রতিবার নির্দিষ্ট সময় পর পর, ফিক্স টাইম ইন্টারভাল, নির্দিষ্ট সময় পর পর, এবং একই দিক থেকে, তার মানে একটা আমাদের ফিক্স ডিরেকশন আছে, ফিক্স ডিরেকশন। ওকে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একই সময় পর পর যদি আমরা অতিক্রম করতে পারি, তখন যে এই কণাটার গতিপথটাকে আমরা দেখতে যেমনই দেখি না কেন, এই গতিটাকে বলতে পারবো আমরা পিরিয়ডিক মোশন। অর্থাৎ এ দেখে মনে হতে পারে একটা সুষম বৃত্তীয় গতি, হ্যাঁ, কিন্তু এই বৃত্তীয় গতিকে আমরা চাইলে পিরিয়ডিক মোশনও বলতে পারবো।
আরেকটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, যেমন ধরো চিন্তা করলাম একটা লোকের বাসার চারপাশে এরকম বাউন্ডারি করে দেওয়া আছে। তো এই লোকটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার বাসার চারপাশেই সে জগিং করে, সিম্পলি হাঁটে। তো ধরলাম লোকটা এই বাউন্ডারির উপরে এই পয়েন্ট থেকে প্রতিদিন সকালবেলা হাঁটা শুরু করে। তো সে কিভাবে হাঁটে? ধরলাম সে এইভাবে প্রথমে ডান দিকে যায়, তারপরে নিচে, তারপরে বাম দিকে, তারপরে উপরে, সে এইভাবে ঘুরে আসে। অর্থাৎ তার মোশনটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। মানে আমরা ধরো ড্রোন দিয়ে উপর থেকে দেখতেছি, তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে সে প্রতিটা দিন এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এবং সে যখন ঘুরে এই বিন্দুটাকে, একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে এবং একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। যদি এই লোকটা এই নির্দিষ্ট স্পিডেই হাঁটতেই থাকে, তখন তার এই গতিটাকেও চাইলে বলতে পারবো আমরা পিরিয়ডিক মোশন। অর্থাৎ এই কথার মানে হইল তুমি কিভাবে মুভ করতেছো, গতিপথটা কিরকম সেটা আমার দেখার বিষয় না। অর্থাৎ যদি আমরা এইভাবে বলি যে এই যে এইভাবে কোন মুভমেন্ট করছে, করুক গা, আমার তো কোনো মাথা ব্যথা নাই। যদি এমনটা হয় যে এই পথের উপরের একটা বিন্দু প্রতিবারই সামহাউ এই তিনটা পয়েন্টকে মেনে চলতেছে, অর্থাৎ তারা এই গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে এবং নির্দিষ্ট সময় পর বারবার বারবার অতিক্রম করে, তাহলে এটাকেও বলতে পারো পর্যায়বৃত্ত গতি। সো এখান থেকে আমরা দাবি করতে পারি, সেই দাবিটা হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি কিসের উপরে নির্ভর করে না, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি গতিপথের উপরে নির্ভর করে না। তুমি দেখতে কেমন সেটা আমার দেখার বিষয় না, গতিপথের উপর নির্ভর করে না। ঠিক আছে, একটু খেয়াল রেখো। তো তোমাদের কিন্তু প্রশ্নের মধ্যে এভাবে অনেকগুলো ক্লু দিয়ে পেঁচাতে পারে, একটু খেয়াল রাখলেই চলবে। কিন্তু এখন একটা আমরা স্পেশাল ওয়েতে চিন্তা করি, যে সেটা হচ্ছে সব সময় যে দিক একই থাকবে এমন তো কোনো কথা নাই, দিক তো বদলাইতে পারে। যেমন ধর রিপিট করা কথা, একটা দোলনাকে টেনে তুমি ছেড়ে দাও, এদিক যাবে এদিক আসবে, এদিক যাবে এদিক আসবে, এইটা তো রিপিট করতেছে। তাহলে দোলনার গতিকেও কি আমি পর্যাবৃত্ত গতি বলতে পারি, বা অন্য কোনো শর্ত কি আমি আনতে পারি? হ্যাঁ, অবশ্যই এটা ঘাপলা আছে, এখানে কিছু প্রবলেম আছে। কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমি একটু এর পরের স্লাইডে যাই। এখানে আমরা চারটা পিকচার দেখতে পারতেছি, যদি একটু আমরা ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে এইভাবে। তুমি দেখো এই যে বাচ্চাটা হাতে একটা বলকে নিয়ে একটা রশির সাথে বেঁধে এভাবে ঘুরাচ্ছে, তাহলে এটা কি সে কন্টিনিউয়াসলি একই দিকে এটাকে ঘুরাই যাচ্ছে, মানে একই সময়ে পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করছে? আমরা এটা বলতে পারি না যে গতিপথের এই যে একটা নির্দিষ্ট বিন্দু, বা সিম্পলি লাল বলটাকেই চিন্তা করো, সে কিন্তু প্রতিবার এইভাবে ধরলাম একই দিক থেকে এবং একই সময় পর পর ঘুরায় যাচ্ছে, তাহলে এইটা কিন্তু আমরা অবশ্যই পর্যায়বৃত্ত গতি বা পেরিওডিক মোশন বলতে পারি। ইভেন পৃথিবীকে কেন্দ্র করে তার একটা স্যাটেলাইট, মানে সিম্পলি কোন একটা বস্তু একটা নির্দিষ্ট কক্ষপথ মেনটেন করে কিন্তু ঘুরেই যাচ্ছে। এখন এটা 1 ঘন্টায় ঘুরে আসুক আর 10 ঘন্টায় ঘুরে আসুক, তার কিন্তু সময়টা সেমই লাগতেছে, এবং সে কিন্তু প্রতিবার একই দিক থেকে এই ঘটনা ঘটায় যাচ্ছে। তাহলে এটাকেও কিন্তু আমরা পেরিওডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি অবশ্যই বলতে পারি, কোনো সমস্যা নাই। ইভেন সরল দোলক আর স্প্রিং, এদের জন্য আমরা একই রকম দাবি করতে পারি। কিভাবে? কারণ সরল দোলকের ক্ষেত্রে তুমি এভাবে আগে লেফট টু রাইট, তারপরে আবার রাইট টু লেফট, ডান থেকে বাম, বাম থেকে ডান, এই ঘটনা ঘটাই যাচ্ছ। এখানে কোনো বাতাসের বাধা নাই, কোনো এক্সটার্নাল ফোর্স নাই, কোনো ঘর্ষণ নাই, সো এটা করেই যাচ্ছে। তাহলে এটাকেও কিন্তু আমরা পিরিয়ডিক মোশন অথবা পর্যায়বৃত্ত গতি অবশ্যই বলতে পারি, তাই না? তাহলে আমরা কি দেখতেছিলাম যে আমাদের কথাগুলো মেলে কিনা, এবং আসলেও স্প্রিং এর ক্ষেত্রে একই কথা। এই যে এই বিন্দুটাকে যেন ফোকাস রাখি, তাহলে এটা একবার সোজা উপরে উঠতেছে আর একবার সোজা নিচে নামতেছে, কিন্তু এই দুইটার ক্ষেত্রে স্পেশাল ঘটনাও ঘটতেছে। সেটা হচ্ছে তারা অবশ্যই একটা ঘটনা বারবার ঘটাচ্ছে, পিরিয়ডিক মোশন অবশ্যই হচ্ছে, কিন্তু তার সাথে কিছু একটা এক্সট্রা ঘটতেছে। সেটা হচ্ছে যদি আমরা এই ববের কথা বলি, মানে সরল দোলকের এই ববটাকে যদি আমরা একটু ফোকাসে রাখি চিন্তা করার জন্য, এই ববটা হাতের বাম থেকে ডান দিকে যাচ্ছে যতক্ষণ, ঠিক ডান থেকে বাম দিকেও আসছে ততক্ষণ,
অর্থাৎ সে তার এই গতিপথের অর্ধেকটা সময় থাকে একদিকে, বাকি অর্ধেক থাকে পূর্বের গতির বিপরীত দিকে। তাহলে ও যদি এ বিন্দু থেকে তার যাত্রা শুরু করে, ও কি করবে? ও এ থেকে ও, ও থেকে বি একবার যাবে, তারপরে আবার বি থেকে ও আসবে, ও থেকে এ তে আসবে। তাহলে যাত্রা যেখান থেকে শুরু করলো সম্পূর্ণ পথ ঘুরে সেই পর্যন্ত আসতে টোটাল যে টাইম লাগে তাকে আমরা কি বলি? তাকে বলি আমরা পর্যায়কাল। টোটাল টাইমকে বলি আমরা পর্যায়কাল অথবা টি। কিন্তু এই মোশনটা খেয়াল করে দেখো, সে যখন বাম থেকে ডান দিক যাচ্ছে সে T/2 অর্ধেক সময় ধরে বাম থেকে ডান দিকে, এবং তার পরের অর্ধেক সময় ডান দিক থেকে বাম দিকে। অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বের গতির বিপরীত দিকে। এমন যদি হয় তখন তাকে বলা যাবে সুন্দর মতো স্পন্দন গতি, বা আমাদের এখানে সরল ছন্দিত স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন। স্প্রিং এর ক্ষেত্রে এটা পারফেক্টলি সুন্দর মতো চিন্তা করা যায়। দেখো, এই যে আমরা যদি এই বিন্দুটাকে ভালো করে খেয়াল করি, এই যে এই অবস্থানটা, এই জায়গা থেকে তার এই সেন্টার পয়েন্টটা, এই যে এইটা যতক্ষণ ধরে উপর দিকে ওঠে ততক্ষণ ধরে কিন্তু নিচের দিকে নামে। তার মানে এটাকেও আমরা বলতে পারি সেম ঘটনা, যে একটা বিন্দুকে অতিক্রম করো, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা, একবার যেদিকে অতিক্রম করো তারপরে উল্টা পাশ দিয়ে অতিক্রম করো। যতক্ষণ ধরে এইদিকে যাও ততক্ষণ ধরেই উল্টা পাশে যাও, মানে আগের মতোই ঘটনা ঘটতেছে, বাট নতুন কিছু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে দিক পরিবর্তন হওয়া। এবং এটাকে বলতে পারি আমরা, যে ইংলিশ টার্মে বলতে চাই টু অ্যান্ড ফ্রো মোশন। টু অ্যান্ড ফ্রো, এই কথা সিম্পল মানে হচ্ছে একবার এই দিক তো আরেকবার ওই দিক। এই জন্য এটাকে আমি স্পেশালি নামকরণ করলাম সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন, একবার ওই দিক তো আরেকবার ওই দিক। জিনিসটাকে যদি তুমি চাও এইভাবে একটা সরল রেখা দিয়েও একে দেখাইতে পারো, যে ভাই এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু বা সেন্টার পয়েন্ট বা সাম্যাবস্থান বা ইকুইলিব্রিয়াম। এখান থেকে আমরা একবার ডান দিকে সরে যাই পজিটিভ অক্ষে, আরেকবার আমরা বাম দিকে সরে যাই নেগেটিভ অক্ষে। কিন্তু শর্ত হচ্ছে এটা, তুমি যতক্ষণ পর্যন্ত হাতের ডান দিকে মুভমেন্ট করবা ঠিক ততক্ষণই হাতের বাম দিকেও তুমি মুভমেন্ট করবা। তার মানে যদি এটা জিজ্ঞেস করাই বলেন তো, যে সাম্যাবস্থান থেকে কতক্ষণ ধরে মুভ করে, এতটুকু জায়গা হচ্ছে আবার T/4, এতটুকু জায়গা তোমার হচ্ছে আবার T/4। কেন? যদি আমরা একটু এখানে এক্সাম্পলটা খেয়াল করি এই সরল দোলকের ক্ষেত্রে, সেটা হচ্ছে এইভাবে, যে ধরো তুমি ফার্স্টে বাম থেকে ডান দিকে যখন নামতেছিলা তখন তোমার সময় লাগছে ধরো 1 সেকেন্ড। এবার এই পয়েন্ট থেকে উপরে উঠবা তখনও তোমার সময় লাগবে 1 সেকেন্ড। তার মানে বাম থেকে ডান দিকে যেতে টোটাল সময় লাগলো 2 সেকেন্ড। বাট তুমি তো যে থেমে থাকবা না, তুমি তো আবার এখান থেকে নেমে এই পর্যন্ত আসবা, তখন তোমার সময় লাগবে আবারও 1 সেকেন্ড। সেখান থেকে আবার তুমি উপর দিকে উঠবা, তখন তোমার সময় লাগবে 1 সেকেন্ড। দেখেন টোটাল টাইম কত হলো, 1 2 3 4। তাহলে টোটাল এখানে পর্যায়কাল পেলাম আমরা 4 সেকেন্ড। কিন্তু এখন তুমি চিন্তা করো তো, টোটাল সময় 4 সেকেন্ড হইলো, 2 সেকেন্ড ডান দিক যাব, 2 সেকেন্ড বাম দিক যাব, অর্থাৎ T/2 টাইম ধরে প্লাস দিকে যাব, T/2 টাইম ধরে মাইনাস দিকে আসব। বাট সাম্যাবস্থান থেকে একদিকে, সাম্যাবস্থান থেকে আরেক দিকে ওইটারও অর্ধেক সময় লাগবে, T/4। বুঝতে পারছি? সো এই বৈশিষ্ট্যগুলো তুমি যখন কোনো গতির মধ্যে পাবা তখন তুমি তাকে সুন্দর মতো বলবা সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। আমি যতটা সিম্পলিফাই করা যায় তোমাদেরকে সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করতেছি, হোপফুলি আমরা বুঝতে পারছি। তাই বলতো, আমাদের বাসায় যখন আমরা ফ্যান ছাড়ি এটার গতি কেমন হইতে পারে? অ্যাকচুয়ালি এটা একটু প্রবলেমেটিক। কিভাবে? কারণ ফ্যান তো আগে স্থির ছিল, স্থির থেকে গতি পাওয়া শুরু করলো, ত্বরণ আছে, কিন্তু যখন একবার গতি পেয়ে গেছে এবং ধরলাম যে সামহাও ওইটাই মেনটেন করে ও ঘুরে যাচ্ছে, তখন এটাকে বলতে পারবো আমরা পিরিয়ডিক মোশন, পর্যায়বৃত্ত গতি। কিন্তু সরল ছন্দিত গতি বলতে পারবো না। কেন পারবো না? ওকে এমন আছে ডিং 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 এমন তো করে না, যে একবার এদিক আরেকবার ওই দিক এরকম কিন্তু করে না, এটা কিন্তু বলা যাবে না। কিন্তু চিন্তা করতো, বিয়া বাড়ির মরিচ বাতি ঠাস করে জ্বলে, ঠাস করে নিভে, জ্বলে নিভে। যদি এটা কন্টিনিউ করে 1 2 3 4 5 6, নিঃসন্দেহে এটাকে আমি সেটা পর্যায়িত গতির মতো চিন্তা করতে পারি। বাট বলা কেন উচিত না, কারণ ওটা তো আসলে এটা উদাহরণ হইলো না, মুভমেন্ট হইলো না, জাস্ট চিন্তা করার জন্য বললাম আর কি। তাহলে আমাদের যে হার্ট,
যদিও এখানে একটু বিট উল্টা পাল্টা দেয়, বাট ধরলাম যে কনস্ট্যান্ট পেসে মোটামুটি 2 সেকেন্ড ধরে প্রসারিত হয়, 1 সেকেন্ড ধরে সংকুচিত হয়, বা সামথিং যে টাইমটা খুব সুন্দরভাবে মেনটেন করে, তাহলে কিন্তু হার্টের কম্পনটাকেও তুমি স্পন্দন গতি বলতে পারো। কিন্তু এটা দৌড় দিয়ে আসো বা কোনো কারণে হুটকা টেনশন হয়ে যাক, তাহলে কিন্তু আবার কথাগুলা ভুল হয়ে যাবে। এবং ডাক্তাররা কিন্তু বলে যে ইরেগুলার হার্টবিট ভালো না, রেগুলার হার্টবিটই ভালো। ঠিক আছে, যাক এগুলা ভাই মেডিকেল জিনিসপাতি, তারা ভালো বুঝে, আমার দরকার নাই, আমরা নর্মালি এখানে ভালো আছি। ঠিক আছে, তো সামনে এগোনো যাক। তাকে বলছিলাম যে আজকে আমরা মেইনলি পর্যায়বৃত্ত গতি বা সরল স্পন্দনটাকে একটু সুন্দর মতো বোঝার চেষ্টা করব, মানে থিওরি পার্টটাকে ফিল করার চেষ্টা করব। অনেকে দেখা যায় ভয় পেয়ে এটা পড়ো না, সুন্দর করে স্কিপ করে চলে যাও, ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে বুঝাই যে এই ড্রয়িংটা অ্যাকচুয়ালি কি। সেটা হইলো যে উপর থেকে লাইট জ্বলায় দেওয়া আছে, ঠিক যেমনটা ধরো তোমরা ক্যামেরায় বুঝতে পারার কথা যে আমাদের এখানেও কিন্তু উপর থেকে লাইট দেওয়া আছে। সো আমি হয়তো বা বোর্ডে খুব কাছে দাঁড়াইলে আমার মাথায় চকচক করার কথা, মানে উপর থেকে লাইট পড়ছে, তাই না? মানে চিন্তা করে এইভাবে, ঠিক এভাবে উপর থেকে লাইট ফেলা হচ্ছে, আর এই জায়গাতে একটা ঘূর্ণনশীল বস্তু আছে, একটা ডিস্কের মতো আছে, ঘুরতে পারে। এই ডিস্কের উপরে একটা লাল কালারের পেগ, এই ধরো এই যে এই কলমটাকে আমি হাতে ঠাস করে দিয়ে দিলাম, পেগ ঢুকাই দিলাম, কিন্তু এই ডিস্কের সাথে এই কলমটা এইভাবে ঘুরতে পারে। হ্যাঁ, এটা এখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবা নাকি ক্লকওয়াইজ ঘুরাবা, ইটস আপ টু ইউ, তোমার ইচ্ছা, তুমি ঘুরাও, আমি ঘুরতে পারলেই তো হইছে আমার। কিন্তু এবার একটু চিন্তা করো, যখন তুমি ঘুরাবা নিচে কি হবে। সে হচ্ছে এইভাবে, তুমি চাইলে জিনিসটাকে সূর্যের ছায়া দিয়েও চিন্তা করতে পারো। এটা হলো উপর থেকে যখন আলোগুলো এভাবে সুন্দর মতো এসে পড়তেছে, সুন্দর মতো, কোনো সমস্যা হচ্ছে না, কারণ সবগুলো বাতি একদম সুন্দরভাবে গ্যাপ গ্যাপ করে রাখা আছে। তাহলে এই পেকটা, এই বস্তুটা যখন যেখানে থাকবে, তার ছায়া কি ঠিক তার নিচেই পড়ার কথা, এই জায়গাতে। এখন যদি এই পেকটা এই পয়েন্ট না থেকে আস্তে আস্তে মুভ করতে থাকে, আমার কথা মানে হইলো, যদি এমনটা হয়, এই পেকটা ধরো আগে ছিল এই পয়েন্টে, নামতে নামতে আসলো এই পয়েন্টে, তারপরে এই পয়েন্টে, তারপরে এই পয়েন্টে, অর্থাৎ আমি তোমাকে যে বোঝানোর চেষ্টা করতেছি যে এই পেকটা কিন্তু অ্যাকচুয়ালি কাইন্ড অফ একটা ঘড়ির কাঁটা যেভাবে মুভ করে, একটা ঘড়ির সময়কে বোঝায়, সেরকম ভাবে মুভ করতেছে। এটা আমরা কি দাবি করতে পারি না? যদি দাবিটা করি, ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে একটু ফিল করার চেষ্টা করি। তাইলে উপর থেকে যেহেতু আলো পড়তেছে, ধরলাম এটা হচ্ছে আমাদের মাটি, তাহলে এই মাটির উপর তার ছায়া পড়বে। যখন ও এই লাল পয়েন্ট আছে এই জায়গাতে, তখন ছায়া পড়বে এখানে, যখন এইখানে ছায়া পড়বে এইখানে। তো ওর বিভিন্ন অবস্থানের কারণে ঠিক লম্ব ভাবে ছায়াগুলো পড়বে নিচে, তাই না? এই যে এইভাবে ছায়াগুলো ঠিক লম্ব ভাবে নিচে নিচে পড়বে, এটা আমি বুঝতেই পারতেছি। তাহলে এই যে আমি ড্রয়িংটা করলাম, একটু জিনিসটাকে ফিল করার চেষ্টা করো। সেটা হইলো যে পেরেকটা কিন্তু মোশন এই যে এইভাবে বৃত্তাকার পথের উপরে, সেটা ঘড়ির কাঁটার উল্টা পাশেই হোক অথবা সেটা ঘড়ির কাঁটার দিকেই হোক, ব্যাপারটা তো এইভাবে ঘুরতেছে। তা যে কোনো পয়েন্টেও যখন আছে, ঠিক সেই পয়েন্টের নিচে ছায়া পড়তেছে। আশা করি বুঝা গেছে। এবার একটা জিনিস একটু খেয়াল করার চেষ্টা করি এখানে আমরা, সেটা হইলো যদি আমরা ঠিক মাঝের পয়েন্টটাকে চিন্তা করি, ঠিক মাঝের এই জায়গাটাকে একটু চিন্তা করি, তাহলে পেরেকটা যখন সর্বোচ্চ বিন্দুতে আছে, এই যে সর্বোচ্চ বিন্দুতে আছে বা সর্বনিম্ন বিন্দুতে আছে, তখন ছায়া কোথায় পড়লো? এই পয়েন্টে, মানে একদম জিরো। এটাকেই বলতেছি আমরা সাম্যাবস্থান। এবং এখান থেকে ও যতই ডান দিকে যাচ্ছে অথবা বাম দিকে যাচ্ছে, তখন তার কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা আস্তে আস্তে ডানে বা বামে সরে যাচ্ছে। সবচেয়ে বেশি ডান দিকে এখানে ও যেতে পারবে, অন্য কালার ইউজ করি, সবচেয়ে বেশি এই দিকে সরতে পারবে, অথবা সবচেয়ে বেশিও এই দিকে সরতে পারবে। এর চেয়ে কিন্তু বেশি দূরে ওর পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। তার চিত্রতে আমরা দাবি করতে পারি এইভাবে যে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরে এই পয়েন্টে যাওয়া যায় বা সর্বোচ্চ দূরে এই পয়েন্টে যাওয়া যায়। মনে আছে আমরা তরঙ্গ চ্যাপ্টারে বলতাম সাম্যাবস্থান থেকে ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো দিকে সর্বোচ্চ যে সরণ, তাকে বলি আমরা বিস্তার। মনে থাকার কথা। তার মানে আমরা কি বলতে পারি না যে এই পেটটা ঘুরতে ঘুরতে যখন যেখানেই আছে, ধরো এখানে আছে বা এখানে আছে, এই প্রত্যেকটা হচ্ছে ওর জন্য এক একটা করে সরণ, কিন্তু এই সরণের সর্বোচ্চ মান এইদিকে প্লাস এ আর সর্বনিম্ন মান এইদিকে মাইনাস এ। তার মানে সরণের সর্বোচ্চ মানকে আমরা বলি বিস্তার। এটা প্লাস বা মাইনাস যে কোনো একটা হইতেই পারে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, সরণ হইলেই তো হইছে। ওকে, এই জিনিসটাকে যখন আমরা একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তো কি হতে পারে একটু ভালো চেষ্টা করো বোঝার জন্য। আমরা আরেকটা এক্সাম্পল আনতেছি, সেটা হচ্ছে
একটা বস্তুকে স্প্রিং এর সাথে যুক্ত করে রাখছি, আর এই যে বস্তু যে সেন্টারটাকে এটাকে আমরা সবুজ কালারের বিন্দু দিয়ে মার্ক করে রাখছি, এই যে সবুজ কালারের বিন্দু। তার মানে যখন এই স্প্রিংটা কাঁপাকাঁপি করবে, এই সবুজটা একবার উপর দিকে উঠবে আর একবার নিচের দিকে যাবে। এই যে কাঁপাকাঁপি, এই জিনিসটাকে আমরা এইখানে চাইলে এটা বৃত্তাকার গতি দিয়ে ভাবতে পারি। অর্থাৎ ধরলাম যে এই সবুজ কালার পয়েন্টটা 2 সেকেন্ড ধরে উপরে উঠলো, 2 সেকেন্ড ধরে নিচে নামলো, আবার 2 সেকেন্ড ধরে নিচে নামলো, আরো 2 সেকেন্ড ধরে উপরে আসলো। অর্থাৎ 2, 4, 6, 8, 8 সেকেন্ডে এই জায়গাতে ব্যাক আসলো। এটা হচ্ছে সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে যতক্ষণ পর্যন্ত একদিকে থাকবে, ঠিক তার ততক্ষণ সময় পর্যন্ত আগের গতির উল্টা পাশেও থাকবে। 4 সেকেন্ড উপরে, 4 সেকেন্ড নিচে, টোটাল আমার হচ্ছে 8 সেকেন্ড। এই জিনিসটাই অ্যাকচুয়ালি একটা সুন্দর সুষম বৃত্তীয় গতি দ্বারাও চিন্তা করা যেতে পারে। সেটাকে আমরা এই ডান পাশের ছবিতে বোঝানোর চেষ্টা করতেছি। তার মানে তুমি এটা চোখে যা দেখতেছো এটা হচ্ছে রিয়েলি হচ্ছে, রিয়েল স্পেসে এমনটা হচ্ছে, কিন্তু এটাকে চাচ্ছি আমরা অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করতে। এই অ্যাঙ্গেলটা কি বলি আমরা? ফেজ। আর অ্যাঙ্গেলটা বুঝবো কিভাবে? এই বৃত্তীয় গতির সাপেক্ষে বা বৃত্তের সাপেক্ষে আমরা ফেজটাকে বোঝার চেষ্টা করব। তো এখানে কি আঁকা হচ্ছে? এখানে আসলে তোমার এই ওয়াই অক্ষ বরাবর, এই দিক বরাবর আমরা তার অবস্থানটাকে চিন্তা করতেছি, কারণ অ্যাকচুয়ালি এই সবুজ কালারের যে বিন্দুটা, এটা একবার উপর দিকে উঠে, তো আরেকবার সেটা নিচের দিকে যায় রিয়েল স্পেসে, একবার উঠে একবার নামে। কিন্তু সবসঙ্গে বেগ সেম থাকে? অবশ্যই না। তুমি চিন্তা করো, যখন তুমি এই বস্তুটাকে এখান থেকে টেনে নিচেই পর্যন্ত আনবা এবং অবশ্যই বলকে অপসারণ করবা, অর্থাৎ প্রযুক্ত যে বলটা বাহিরের দিকে ছিল, সরি বাহির দিকে না, মানে নিচের দিকে ছিল, এই বলটাকে যখন আমি ছেড়ে দিব তখনই কিন্তু এটা উপর দিকে ফায়ার করবে। মনে আছে আমরা স্থিতিস্থাপকতার মধ্যেও কিন্তু এরকম টার্ম শুনে আসছিলাম যে সোফার উপরে বসছো, তুমি একটা বল প্রয়োগ করছো, তুমি উঠে যাও, তোমার বলটাকে অপসারণ করো, তখনই সোফা আগের জায়গায় চলে আসতে চায়। এই যে আসতে চাওয়ার ধর্ম, তাকে বলি আমরা স্থিতিস্থাপকতা। তাহলে এই ঘটনা ঘটার জন্য কোন বল দায়ী ছিল? সংরক্ষণশীল বল দায়ী। আর সংরক্ষণশীল বল কিন্তু এখানেও কাজ করতেছে। তার মানে তোমার যে বাহ্যিকভাবে প্রযুক্ত বল, সেটাকে অবশ্যই প্রতিক্রিয়া বল হিসেবে স্প্রিং এর ভিতরে কেউ কাজ করবে। এই বলটাকে বলা হয় প্রত্যয়নী বল। এবার আমরা একটু একদম স্লাইডের প্রথম জায়গাতে যাই। যে গতির বল বা প্রত্যয়নক বল এখন খুঁজে পাইছো? তার মানে আমরা যখন বাহ্যিক বল প্রয়োগ করি তাকে বাধা দেওয়ার জন্য সিম্পলি প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এই বলটা হচ্ছে সেই প্রত্যয়নী বল, যে ওকে আগের জায়গায় ব্যাক যেতে হেল্প করে, যেমন স্প্রিং এর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। তাহলে আমি বল প্রয়োগ করব এবং বল প্রয়োগ করা ছেড়ে দিব, অপসারণ হইতে হবে, তখনই তো উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই না? এখন ভাবো তো, যখন টেনে আমি ওকে একটু নিচে নামাইছি, এখানে তো আমি ওকে ধরে রাখছি, তাই না? এই নিচের বিন্দুতে ওই যে টেনে নামার পরে আমি ওকে এখানে ধরে রাখছি। যখন ছেড়ে দিব ওই মোমেন্টে কিন্তু আমার এখানে তেমন কোনো বেগ নাই, বা যতই উপর দিকে যাচ্ছি আমার কিন্তু বেগ আস্তে আস্তে বাড়তেছে। এই যে একটা দোলনা, পিছনে টেনে আনছো, কোনো বেগ নাই, বা যখন ছেড়ে দিবা বেগ বাড়তে 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 যেখান থেকে টেনে আনছিলা সবচেয়ে স্পিডে ক্রস করবে। তার মানে সাম্যাবস্থানে বেগ হবে সর্বোচ্চ, তাই না? তো এই জিনিসটাকে আমরা যদি এখন ওয়াই অক্ষে ভেলোসিটি বা বেগের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, দেখো তো কোথায় বেগটা সবচেয়ে বেশি? এই জায়গাতে বেগটা সবচেয়ে বেশি, আর এই জায়গায় তোমার বেগটা হচ্ছে একদম 0। তার মানে আমরা এখানে যদিও বেগের সাপেক্ষে লিখছি, তুমি চাইলে আরো অন্যান্য জিনিস সাপেক্ষে প্রকাশ করতে পারো, বাট মেইন কথাটা হইলো যে পুরা গতিকে চাইলে আমরা একটা সুন্দর বৃত্তীয় গতির মাধ্যমে কল্পনা করতে পারি। তার মানে গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে তুমি অতিক্রম করতেছো, তাহলে আমরা অবশ্যই চাইলে সরল ছন্দিত গতিকে পর্যাবৃত্ত গতির মধ্যে ফেলতেই পারি। এটা কিন্তু আমরা কমন সেন্সের মধ্যে বুঝতে পারছি। এখন আগে তো প্রুফ করতে হবে, বাট সেটা করার আগে আমি তোমাকে আরেকটা এক্সাম্পল একটু ক্লিয়ার করে নিই যে কিভাবে কোন কোন মোমেন্টে এই জিনিসটা কাজ করে। তাহলে আমরা কম্পেয়ার করব কি দিয়ে? আমরা এটাকে কম্পেয়ার করতেছি স্প্রিং ম্যাস সিস্টেম দিয়ে, SPRING, স্প্রিং ম্যাস সিস্টেম। এই কথার মানে কি? এই কথার মানে হইলো স্প্রিং এর সাথে একটা বস্তুকে যুক্ত করব, টেনে ছেড়ে দিব, এটা কি করবে? কাঁপাকাঁপি শুরু করবে,
সেই কাঁপাকাঁপিটাকে আমি এই বৃত্তীয় গতির সাহায্যে তোমাকে বোঝানোর চেষ্টা করব। স্প্রিং ম্যাস সিস্টেম, এটাকে আমরা সুষম বৃত্তীয় গতি বা সিম্পলি ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, সুষম বৃত্তীয় গতি। তুমি ভাবতে পারো ভাই ইংলিশ কেন লিখতেছেন, বাংলায় কোন? তার কারণটা হইলো ভাই, তোদের বইতে যে লেখা আছে, তুই লেখাটা পড়ে অনেক কিছু নাই বুঝতে পারিস, তখন কি তোকে সার্চ করতে হবে না গুগলে বা ইউটিউবে? তুই যে কি লিখবি বৃত্তীয় গতি, তো হ্যাঁ গুগল অনেক এক্সপার্ট, ও বুঝবে, বাট তারপর আমার কি এই টার্ম গুলো বোঝা উচিত না? বা ধর কোনো কারণে তোকে মেইন প্রশ্নেই মানে অ্যাডমিশন টেস্টে এমন কোনো বাংলা লিখলো, তুই দেখে কাত হয়ে গেছিস, কিন্তু ব্র্যাকেটে কি ইংলিশ দেওয়া থাকে না, তখন তুই ইংলিশ নামগুলো দেখলে তো বুঝবি যে ভাই প্যারা খাওয়ার কিছু নেই, এটা পড়ে আসছি, আমরা আগেও শুনছি। সো ওয়ার্ড গুলা ফ্যামিলিয়ার হওয়া উচিত, চেনা হওয়া উচিত। তাহলে আমরা একটা স্প্রিং ব্লক ব্যবস্থাতে সুষম বৃত্তীয় গতি কিভাবে অ্যাপ্লাই করে সেটা বুঝবো সিম্পল টার্মে। এই যে লেখা দিছি, এখন বোঝার চেষ্টা করি। সেটা হইলো যে প্রথমত এই স্প্রিংটা কোথা থাকা উচিত এটা বুঝতে হবে। এটা সবার আগে আমরা এই 3 নাম্বার ছবিটা একটু তাকায় দেখি, তাহলে বুঝতে পারবো। যদি এই স্প্রিং এর সাথে যুক্ত ভরটাকে আমরা টানা হেঁচড়া না করতাম, মানে প্রসারণ সংকোচন না করতাম, ও কই থাকতো? ওই জায়গাতেই থাকতো, মানে ওর কোনো সরণ নাই। এটাই হচ্ছে ওর জন্য সাম্যাবস্থান অথবা সুষম বিন্দু, সাম্য বিন্দু, সেই জায়গাটা লিখে রাখি যে এই জায়গাটাই হচ্ছে ওর জন্য অ্যাকচুয়ালি সাম্য অবস্থান, যেখানে কোনো সরণ নাই, সাম্যাবস্থান। ঠিক আছে, যেখানে সরণের মানটা হচ্ছে 0। এখন প্রবলেমটা হইলো সরণ যখন 0 হয় তখন এখানে তো আমি কোনো কিছু এক্সপেক্ট করতে পারতেছি না, মানে মোশন আছে নাকি নাই তা তো আমি বুঝতে পারতেছি না। এই জায়গা থেকে আমি কি করব, 1 নম্বর ছবিতে আসব। আমরা সাম্যাবস্থান থেকে এই যে x = 0, এই দাগ থেকে ওকে টানতে টানতে এই পর্যন্ত আনবো, এই জায়গা পর্যন্ত টেনে আনবো, এনে ওকে ছেড়ে দিব। তার মানে ওকে আমি টানতে টানতে সর্বোচ্চ যতটুকু সরণ দিলাম, এই সর্বোচ্চ সরণটাই কি বলা হয়? এটাকেই তো বলা হয় বিস্তার। আর নর্মালি আমরা ডান দিকটাকে প্লাস বলি বা দৈর্ঘ্য বৃদ্ধিকে ধনাত্মক বলি, তাই স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা +a দিয়ে ধরলাম। ওকে, এই কথার মানে কি? এই কথা মানে যে আমি বৃত্তীয় গতির সাপেক্ষে চিন্তা করি, ওই যে আমাদের যে স্প্রিং এর মাঝের বিন্দুটা আছে না, এই যে ম্যাসের মাঝের বিন্দুটা, এটা কি অ্যাকচুয়ালি বৃত্তের একদম ডান দিকে, সর্বোচ্চ ডান দিকে এসে বসে আছে। এর চেয়ে বেশি তার ওর পক্ষে যাওয়া সম্ভব না। যে চিন্তা কর, দেখ এভাবে, যে এর চেয়ে বেশি তার ওর পক্ষে যাওয়া সম্ভব না। তার মানে একটা বৃত্তের কেন্দ্র হতে তার পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকেই তো আমরা বলতেছি ব্যাসার্ধ। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে আমরা যখনই পর্যায়বৃত্ত গতি নিয়ে কথা বলবো, আমরা মনে রাখবো যে বৃত্তের যে ব্যাসার্ধ বা বৃত্তের যে রেডিয়াস, এই ব্যাসার্ধের মানটাই আসলে আমাদের পর্যায়বৃত্ত গতির জন্য তার বিস্তারের মানের সমান, কারণ এর চেয়ে বেশি দূরত্বর পক্ষে যাওয়া সম্ভব না। তাহলে ব্যাসার্ধ মানে হচ্ছে বিস্তার। ওকে, এবার যদি আমরা এই বস্তুকে এখান থেকে ছেড়ে দেই তাহলে কি হবে? তাহলে আমরা বল প্রয়োগটা কোন দিয়ে করলাম আগে একটু বোঝার চেষ্টা কর। আমরা বল প্রয়োগ করলাম এই যে এফ এক্সটার্নাল, বাহ্যিক ফোর্স দিলাম ডান দিকে। যখনই এই বলটা ছেড়ে দিব তখনই কি হবে? প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তার মানে হাতের বাম দিকে বা কাজ করা শুরু করবে এফ এস, যাকে বলি আমরা প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। এটাই ওকে বাম দিকে চাপাই দিবে, যাকে তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছিলা স্প্রিং বল নাম দিয়ে, এফ এস, এস ফর স্প্রিং। তার মানে চিত্র হতে আমরা অন্তত এইটা দাবি করতে পারি যে এফ এক্সটার্নাল, বাহ্যিক বল, = -Fs। মাইনাসটা কেন আসছে? কারণ দিক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। বলটাকে ছেড়ে দাও, মানে বলটাকে অপসারণ করে দাও, এবার কি হবে? অপসারণ করে দিলে প্রতিক্রিয়ার কারণে সে সুন্দর মতো হাতের বাম দিকে আসা শুরু করবে। তাহলে স্প্রিংটাকে ছাড়ছে আমি এই জায়গা থেকে, এটা আস্তে আস্তে হাতের বাম দিকে চাপতে চাপতে এতটুকু চলে আসছে, মাঝামাঝি আসছে কোন একটা পয়েন্টে। তাই আমি বলতে পারি এটা হচ্ছে সাম্যাবস্থান, x = 0, এ হচ্ছে বিস্তার x = a, এবং ও কাছে এসে এই পর্যন্ত চলে আসছে। তাহলে এই জায়গাটা যেই দূরত্ব আছে সেই দূরত্বটাকে কিন্তু আমি বলতে পারবো বিস্তার, সরি সরি সরণ। সরণটা কি হবে?
এই সাম্যাবস্থান থেকে যতটুকু দূরত্বে তুমি আছো, এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে তোমার জন্য সরণ বা সিম্পলি এক্স। এই দূরত্বটা হচ্ছে আমার জন্য সরণ। সাম্যাবস্থান থেকে যে কোনো দিকে ধনাত্মক বা ঋণাত্মক যা তুমি ক্রস করবা এটা হচ্ছে সরণ। তাহলে আমি এখন যদি এই বৃত্তাকার পথের কথা চিন্তা করি, তুমি আগে ছিলে বৃত্তাকার পথে এই বিন্দুতে, এখন তোমার চলে আসতে হবে এই দিকে। তাহলে এখন তোমার ঘূর্ণনটা কোন দিকে হবে? হয় তুমি এখান থেকে উঠতে উঠতে এই দিকে যাও, আর না হয় তুমি এখান থেকে ঘুরতে ঘুরতে নিচে আসো। যে কোনো একটা করো, হয় তুমি ক্লকওয়াইজ মোশনে নিচে নামো, আর নাহলে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ উপরে যাও। যেটাই করো তোমাকে আসতে হবে এই পয়েন্টের জায়গাতে, যেন তোমার ছায়াটা এই পয়েন্টেই পড়ে। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা পুরো মোশনটাকে ব্যাখ্যা করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ দিকটাকে ধরে নিছি। সবগুলো চিত্রে খেয়াল করো, আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ দিকটাকেই ধরে নিছি। তার মানে আমরা এখন এই আদি অবস্থান থেকে যখন এই পর্যন্ত সরে আসলাম, তখন লিটারেলি আমি একটা কোণ তৈরি করছি না? চিন্তা করো তো, বৃত্তাকার এই পথে যখন তুমি ঘুরে আসবা, মানে এই বৃত্তচাপ তুমি ঘুরে আসবা, অবশ্যই তোমার একটা কোণ উৎপন্ন হবে। সেই কোণটা কোথায়? এই যে সেই কোণটা হচ্ছে এই জায়গাতে থিটা। থিটা সমান সমান কি হবে? ওমেগা টি। ঠিক আছে, এটা তো নিউটন বলবিদ্যা পড়ে আসছিলাম। যে কোনো কৌণিক সরণ সমান সমান কৌণিক বেগ ইনটু সময়। তো এটা কি লেখা হয়েছে যে থিটা সমান সমান তোমার হচ্ছে ওমেগা টি। এটা দেখবা পরবর্তীতে যখন গ্রাফ আঁকবো খুব কাজে আসবে। ঠিক আছে, তাহলে সুষমবৃত্তীয় গতি যদি হয়, তুমি চিন্তা করে বলতো, সুষমবৃত্তীয় গতিতে কি ওমেগার মানটা চেঞ্জ হবে? না, ওমেগার মানটা কিন্তু এখানে ধ্রুবক হবে বা কনস্ট্যান্ট থাকবে। তার মানে বৃত্তীয় গতির ক্ষেত্রে এই ওমেগা বোঝাচ্ছে কৌণিক বেগের কথা, কিন্তু এই ওমেগাটি দেখবা পরবর্তীতে আমি আবার এই ইকুয়েশনের মধ্যে নিয়ে আসবো, তখন ওর নাম হয়ে যাবে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক নিঃসন্দেহে এক জিনিস না, কিন্তু সুষমবৃত্তীয় গতির ক্ষেত্রে দুইটা একই হয়ে যায়, মানগুলো মিলে যাবে। কিন্তু বাস্তবিক পক্ষে কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক অবশ্যই এক জিনিস না, দুইটা আলাদা। তোমাদের বইতে দুইটাকেই সামহাউ ওমেগা দিয়ে লিখছে, সেটা অন্য কথা, যাক বাদ দিই আমরা। তাহলে এখন যদি এই কণাটা ফার্দার ট্রাভেল করতে 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 এই পয়েন্ট থেকে এখন এই পর্যন্ত চলে আসে, এই জায়গা পর্যন্ত চলে আসে, তা দেখতো ভাই এখন ছায়া কোথায় পড়বে? তাহলে এই যে এই পয়েন্টের ছায়া একদম সুন্দর মতো খাড়া নিচে পড়বে, একদম এই জায়গায় পড়বে, মানে সাম্য অবস্থানে আমি চলে আসছি। আমি তোকে বলছিলাম একটু আগে যে সাম্য অবস্থানে থাকা দেখে আমি বুঝবো কেমনি যে গতিশীল নাকি স্থির অবস্থায় আছে? টেনে ছেড়ে দিছো, দ্যাটস ওয়াই মুভ করতে করতে একদিন না একদিন তো এখানে আসবে, আবার কম্প্রেশন হয়ে আবার এদিকে যাবে। তাহলে এখন ও যদি এইভাবে ঘড়ির কাঁটা উল্টা পাশে না ঘুরে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতো, তা নামতে 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 সোজা এই পর্যন্ত গিয়ে চলে আসতো। তাহলে এই জায়গাতে ওর কোনো সরণ নাই। আর এইটা কিভাবে বুঝতেছি? এই লাল বিন্দুটার উপর থেকে যখন ছায়া পড়তেছে, সেই ছায়াটাই কিন্তু লম্ব ভাবে যে এই জায়গাটা আমার কিন্তু সরণকে বুঝাই দিচ্ছে। ঠিক আছে, হোপফুলি আমরা জিনিসটা বুঝতে পারছি। ঠিক একইভাবে যদি আমরা আরেকটু ফার্দার বামে ঘুরতে চাই, এই যে এখানে যদি চলে আসি, মানে এই জায়গা থেকে একদম এখানে চলে আসছি, তার মানে এখন দেখো তুমি কিন্তু সাম্যাবস্থানকে ক্রস করে আরো বামে চলে আসছো। শুরুতে কইছিলাম ছিলাম ধনাত্মক দিকে, ধনাত্মক থেকে কমতে 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 জিরো, সাম্যাবস্থান পার করে আরো ভিতরে চলে আসছি। তাহলে এইবার কিন্তু আমাদের স্বর্ণের মানটা চলে গেছে ঋণাত্মক দিকে, এবং এই জায়গাটুকু হচ্ছে আমাদের জন্য স্মরণের মান বা ঋণাত্মক দিক। লজিক্যালি ভাবতে পারো ভাই, আপনি যখন এটাকে এই পর্যন্ত একটু টেনে সরণ দিয়ে বা সিম্পলি বলতে পারো বিস্তার দিয়ে ছেড়ে দিছেন, তখন বুঝলাম ডান দিক যে ও বাম দিকে আসাটা কারণ পাচ্ছে, যে এভাবে ডান দিকে ছেড়ে দিছেন ও বাম দিক থেকে এভাবে আসতেছে, আস্তে আস্তে ও একদম সুন্দর মতো যেখান থেকে ছাড়ছেন সেই জায়গাতেই এখানে আসছে। এই ছবিতে আসে নাই, কিন্তু এই ছবিতে বুঝতেছি যে আমরা এখান থেকে যে এই পর্যন্ত আসছে, ফার্দার আরো বামে আসছে, বাট এরপরেও থামলো না কেন? ও থামতে পারতো, থামে নাই, তার কারণ হচ্ছে গতি জড়তা। গতি জড়তার কারণে ও ফার্দার ওর মুভমেন্টটা কন্টিনিউ করলো। গতি জড়তা, এই জড়তার জন্য ফার্দার আরো বাম দিক পর্যন্ত যাবে, কারণ কি শক্তি সংরক্ষিত। এখন ও যদি একবার এই বাম দিক পর্যন্ত সরে আসে, যেহেতু শক্তি সংরক্ষিত, এই জন্য আমরা ওকে যতটুকু আদিতে বিস্তার দিয়ে ছেড়ে দিব, ও ততটুকুই বিস্তার নিয়ে পিছন দিকেও আসবে, এবং শক্তির সংরক্ষণশীলতার কারণে আলটিমেটলি এই মুভমেন্টটা কন্টিনিউ করতেই থাকবে। অর্থাৎ ওকে আমি যে এভাবে টেনে ছেড়ে দিলাম, ওইভাবে উল্টা পাশে আসবে, আবার এভাবে যাবে, এবং এই ঘটনা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে ঘটতেই থাকবে। তার কারণ হচ্ছে একটা জায়গাতে ওর গতি জড়তাও
কিন্তু কাজ করছে, এখানে কোনো ঘর্ষণ নাই, কোনো বাধা নাই, এন্ড দ্যাটস ওয়াই এটা থামতেছে না। কিন্তু বাস্তবে মিছা কথা, বাস্তবে তুমি বুঝতে পারতেছো সম্ভব না, এখানে ঝামেলা হবেই। হোক, আশা করি আমরা এখন এই বৃত্তীয় গতির সাথে এই যে স্বর্ণের ব্যাপারটা বুঝতে পারছি। তার মানে সরল ছন্দিত স্পন্দনের সবচেয়ে সুন্দর এক্সাম্পলটাই হচ্ছে স্প্রিং ম্যাথ সিস্টেম। যে তুমি স্প্রিং এর সাথে একটা বস্তুকে জড়িত করে টেনে ছেড়ে দাও, সোজা সরল রেখি গতিবদ্ধ হবে। একটা কথা আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে যখন আমরা সরল ছন্দিত স্পন্দনের কথা বলতেছি, এই মোশনটাকে দেখো আমি কিন্তু ড্রয়িং করছিলাম সরল রৈখিক ভাবে। তার মানে সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত গতি, এটা কিন্তু সরল রৈখিক পথেই সম্ভব। এটা আমি বলতে ভুলে গেছিলাম, আমি চিত্রটা এঁকে রাখছিলাম, আরেকবার রিমাইন্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, চলো আমাদের সামনে আগাই। এখন আমরা প্রুফ করব যে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সেই ক্লাস 9-10 থেকে আমরা শুনে আসতেছি ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এ ইজ প্রপোর্শনাল টু -x। এটাকেই আমরা আবার বড় ক্লাসে এসে দেখলাম এ ইকুয়াল টু -ω²x। এই মাইনাসটা মেইনলি দিককে বোঝায়, সো দিককে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাট এই যে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে এটা হবেই, সেইটা আমি বুঝলাম কেমনে, এইটা হচ্ছে প্রশ্ন, যে সরল ছন্দিত স্পন্দনের জন্য এই কথাটা সত্য কথা কিভাবে প্রুফ হয়। এটা কাজ করি, আগে এটা একটু আমি হাইলাইট করে রাখি যে আমরা এখন এই বিষয়টাকে চিল্লাফাল্লা করবো কিভাবে এটা আসলো। সেটা বোঝার জন্য আবারও অ্যাজ ইউজুয়াল আমি একটা বৃত্তীয় গতিকেই নিয়ে আসছি, দেখে বুঝতে পারতেছো। এবার চিন্তা করা যাক যে এই বৃত্তীয় গতির মধ্যে আমি আসলে বুঝাইতেছিটা কি, এইটা তো ক্লিয়ার হওয়া লাগবে। সেটা হইলো এইখানে যে আমাদের এই যে সবুজ কালারের একটা বিন্দু আছে, ওকে আমি লাল ফোঁটা দিয়ে দিলাম, এটা কিন্তু এভাবে ঘূর্ণায়মান। এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, সরি 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 ছোট হাতের আর, ভুলে বসি বড় হাত, সরি ছোট হাতের আর। ওকে, আহা এটা কি হইলো, মুছা দিই, এবার ঠিক আছে, ছোট্ট হাতের আর। তো যখন এই বস্তুটা ঘুরবে, ধরলাম এই বস্তুর ভরটা হচ্ছে ছোট্ট হাতের এম, কোথায় লেখা যায় এটাকে, আমি না হয় এখানে কোথাও লিখি ছোট্ট হাতের এম। এই যে, তো এটা ঘুরতেছে, ঘূর্ণনের দিকটাকে আমরা না হয় ডিফাইন করাই নেই, যে এইটা ধরো তোমার এই ওমেগা কৌণিক বেগ নিয়ে এভাবে ঘূর্ণায়মান অবস্থায় আছে। আমরা নিউটনের বলবিদ্যা পড়ে আসছিলাম যে যখনই এম ভরের একটা বস্তু একটা কৌণিক বেগ নিয়ে, বা সিম্পলি এই জায়গায় ওর তো একটা রৈখিক বেগ আছে তাই না, রৈখিক বেগটা কোন দিকে হয়, স্পর্শক বরাবর এইভাবে, এই যে ভি, এই রৈখিক বেগ নিয়ে ঘোরার চেষ্টা করতেছে, তখন ভি এর সাথে ওমেগার সম্পর্ক হইল ভি সমান সমান ওমেগা আর, রৈখিক বেগ কৌণিক বেগ ব্যাসার্ধ, এটা আমরা পড়ছি। আর তখন আমরা পড়ছিলাম যে তখন একটা কেন্দ্র বিমুখী বল কাজ করা শুরু করে দেয়, যে এটা ছিটকায় পড়ার টেন্ডেন্সি ও ফিল করতে পারে, এই যে এফসি, ছিটকায় পড়ার টেন্ডেন্সি এফসি। আমরা বলবিদ্যা পড়ে আসছিলাম যে এই এফসি বলের মানটা হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাই না? যদি আমরা ভি এর জায়গায় ওমেগা আর বসাই দিই তাহলে কি হয়, এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, অথবা এম ওমেগা স্কোয়ার আর। তার মানে বাহির দিকে যে আমার এই ছিটকায় পড়া বলটা, এটাকে চাইলে কিন্তু আমরা এফ ইকুয়াল টু এম এ এভাবেও চিন্তা করতে পারি। তার মানে আমরা দাবি করতে পারি এফ ইকুয়াল টু এম এ সমান সমান এম ওমেগা স্কোয়ার আর, তাই না? নিউটনের গতির দ্বিতীয় সূত্র। উভয় পক্ষ থেকে আমরা ত্বরণটাকে বের করার জন্য এমটাকে কাটাকাটি করতে পারি, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম যেই ত্বরণটা তোমার বাহির দিয়ে কাজ করতেছে ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার আর। এই যে এই ত্বরণটা পেয়ে গেলাম, কেন? কারণ এম ভরের একটা বস্তু সুষম বৃত্তীয় গতিতে মুভ করার চেষ্টা করছে, তখন তার বাহিরের দিকে যে ত্বরণটা, এটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার আর। লিটারালি যদি আমরা চাই এই ত্বরণটাকে এখন দুইটা ভাগে বিভক্ত করতে পারি, উপাংশ নিতে পারি। আমরা কোন উপাংশকে নিব? চিন্তা করে দেখো যে এইটা বস্তুটা শুরুতে কই ছিল, এই বস্তু কিন্তু শুরুতে আমাদের এই পয়েন্টে ছিল, এই যে এই লাল বিন্দুতে ছিল, এখান থেকে ও মুভ করতে 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 থিটা সরণ হওয়ার পরে এই পয়েন্টে এসে পৌঁছাইলো। তার মানে যদি বলি ভাই ওর সাম্যাবস্থানটা কোথায়, একবার চিন্তা করো তো, ওর সাম্যাবস্থানটা হচ্ছে এই জায়গাটা 0 0, এই যে এইটা হচ্ছে ওর জন্য সাম্যাবস্থান। এই সাম্যাবস্থান থেকে ও যেহেতু ওমেগা কৌণিক বেগ নিয়ে মুভ করলো, তাই থিটা সরণ হওয়ার পরে ও এই জায়গাতে এসে পৌঁছাইলো।
থিটা কিন্তু কৌণিক সরণ, তাহলে রৈখিক সরণ কোনটা? রৈখিক সরণ হচ্ছে যেখানে তুমি ছিলা এই যে সাম্যাবস্থান আর যেখানে তুমি গেলা যে কোনো পয়েন্ট, এই দুই লাল দাগের মধ্যে যে লম্ব দূরত্ব এইটি হবে আমার জন্য সরণ। কারণ এই যে লম্ব দূরত্ব বা সরণ এটা হচ্ছে আমাদের জন্য এক্স, এবং এক্স এর দিকটা কোন দিকে দেখো আমি দেখাই রাখছি, এক্স এর দিকটা হচ্ছে উপর দিকে। তার কারণ তুমি এভাবে ঘড়ির কাঁটার উল্টা পাশে ঘুরে আসতেছ। মানে আমরা অ্যাকচুয়ালি একটু আগে যে উদাহরণগুলো দেখলাম না, এটাকে চিন্তা করতেছি যে এই পয়েন্ট থেকে আমরা শুরু করলাম, মানে একটা বিস্তার দিয়ে শুরু করলাম, ও ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে। এই যে এই বিন্দুকে নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি থিটা পয়েন্ট সরে যাওয়ার পরে। ঠিক আছে, সো দেখো আমরা এখানে আসছি যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছিলাম, থিটা পরিমাণ অ্যাঙ্গেল ডিসপ্লেস হওয়ার পরে এই পয়েন্টে আসলাম, তার মানে সরণটা হয়ে গেল আমাদের এক্স পরিমাণ। তো সরণটা কি ভার্টিক্যাল এভাবে লম্বালম্বি হচ্ছে না? তাহলে যদি আমরা চাই এখানে একটা সুন্দর সমকোণী ত্রিভুজ কিন্তু চিন্তা করতে পারি। এই যে এইভাবে একে দেখাচ্ছি তোমাকে, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, আর তোমার এই দিক বরাবর ব্যাসার্ধ হইতে পারতো কিন্তু হবে না, তার কারণ আমরা এখানে একটা লম্ব দাগ যদি টেনে দেই একটু ছোট হয়ে যাবে, তাই না? লম্ব দাগ টানলাম এবং এর পয়সা তোমার হচ্ছে সরণ বা সিম্পলি এক্স। তাহলে আমরা সাম্যাবস্থানটাকে এই যে সাদা দাগ দিলাম, এই যে সাম্যাবস্থান, এই যে সাম্যাবস্থান, এটাকে আমি সাদা কালারের দাগ দিয়ে দিলাম তোমাকে বোঝানোর জন্য। এই যে সাদা কালারের আমাদের সাম্যাবস্থান। তাহলে এখন দেখো সাম্যাবস্থান থেকে তুমি যখন এই থিটা অ্যাঙ্গেল করে ঘুরে গেছো, তখন যে তুমি এক্স পরিমাণের রৈখিক সরণ ঘটায়া দিছো। এখন একটু যুক্তি দিয়ে চিন্তা করো, এখানে আমরা কি কি জিনিস ভাবতে পারি, মানে আরো কি কি ইনক্লুড করতে পারি। সেটা হইলো এই ব্যাসার্ধ বরাবরই কিন্তু তোমার একটা ত্বরণ কাজ করতেছে। এই যে ত্বরণ আমরা বের করছিলাম, মানটা ছিল ওমেগা স্কোয়ার ইন্টু আর। তার মানে এই ত্বরণটারই কিন্তু ভিতর দিকে আরেকটা তোমার ত্বরণ কাজ করতেছে ব্যালেন্স হওয়ার জন্য, বা নেগেটিভে, ওকে আমরা পরে আনতেছি। আচ্ছা, তাই যদি এই চিত্র হতে আমরা কম্পেয়ার করতে চাই, ধরো সাইন থিটা, তাহলে এই লম্বটাই কি আমার সরণকে বোঝাচ্ছে এক্স, আর অতিভুজ থেকে বোঝাচ্ছে আমার এখানে ব্যাসার্ধ আর। একটু মনে করে দেখো, আমরা কিন্তু আসলে এই ব্যাসার্ধ আরটাকেই বিস্তার বলতে পারি যদি ইচ্ছা হয়। আপাতত থাকুক এই পর্যন্ত, মানে বলতে পারি আমরা সরণের মানটা হচ্ছে ব্যাসার্ধের সাইন থিটা, বা তুমি বলতে পারো সরণটা হচ্ছে বিস্তারের সাইন থিটা, যে কোনো একটা মোমেন্টে। এবার আমরা এই চিত্র হতেই চাইলে আরেকটা দাবি করতে পারি, সেটা হইলো আমরা যদি সাইন থিটাকে আরেকবার কম্পেয়ার করি, কিন্তু এইবার আমরা বাহুটাকে দূরত্বের সাপেক্ষে নিব না, এটাকে নিব আমরা ত্বরণের সাপেক্ষে। তাহলে অতিভুজ বরাবর যেই ত্বরণটা তুমি দেখতে পারতেছো, এই ত্বরণটাই কি যে এ ত্বরণ, কিন্তু অবশ্যই বিপরীত দিকে। কারণ কি, যদি বিপরীতে ত্বরণ না থাকতো ও তো ব্যালেন্স হইতেই পারতো না, তাহলে মাইনাস এ। আর লম্ব বরাবর অবশ্যই আরেকটা ত্বরণ কাজ করতেছে, এটাকে বলতে পারি আমরা ভার্টিক্যাল ডিরেকশনে লম্ব দিকের ত্বরণ, বা সিম্পলি তোমার হচ্ছে এ ভি। ঠিক আছে, আচ্ছা আমার লেখাটা উল্টা হয়ে গেছে, এ ভি ডিভাইডেড বাই এ, সরি এটা উল্টা লিখছিলাম কারণ আমার তো লম্ব বাই অতিভুজ। মাইনাসটা নিচে দাও আর উপরে দাও, সমস্যা নাই, আমি তোমাকে নিচেই দিয়ে রাখলাম, একই, কোনো সমস্যা হবে না। তাহলে যখন পক্ষান্তর করে ফেলি, তাহলে ভার্টিক্যাল ডিরেকশনের ত্বরণটা আসলে আমাদের মাইনাস এ সাইন থিটা, আর এই ত্বরণের মানটা হচ্ছে ওই দেখো উপর থেকে মাইনাস ওমেগা স্কোয়ার আর সাইন থিটা। একবার চিন্তা করো তো, তুমি কিন্তু একটু আগেই এই পাশ থেকে আর সাইন থিটার পরিবর্তে প্রুফ করে আসছিলা এক্স, এই পাশে থেকে এটা এক্স চলে আসছো না? এখন তোমার মাথায় একটু ঘুরপাক খাওয়াও তো, দেখো তো লাস্টে আমি যে লাইনটা বের করলাম, এইটাই তুমি কি পাইলা? ত্বরণ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তার মানে যখনই আমি এই এম ভরের বস্তুটাকে এই পয়েন্ট থেকে একটা বিস্তার দিয়ে ছেড়ে দিছিলাম, তখন এটা যে ঘোরা শুরু করলো, মানে সুষম বৃত্তীয় গতি দিয়ে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, আমি টানছিলাম ডান দিকে, কিন্তু ও যখন ঘোরা শুরু করলো, তখন এই ঘোরা শুরু করার জন্য কেন্দ্র বিমুখী বলের মান যদিও এম এ, বাট এটা অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী বল, তো এই জন্য আমি এফসি নাম দিয়ে বললাম। তার মানে ওর দিকটা কিন্তু অ্যাকচুয়ালি ভিতরের দিকে বা নেগেটিভ দিকে। তার মানে এই ত্বরণটার যে উপাংশ তা কিন্তু হওয়া উচিত নিচের দিকে। লজিক্যালি ভাবো, এই
যদি আমরা হাইপোটেনাস বা অতিভুজটাকে ভাগ করে ফেলি তা কিন্তু নিচের দিকে তোমাকে মান দেখাচ্ছে। এই দেখো, আমরা যদি এইভাবে ত্বরণটাকে আঁকতে চাই, এই ত্বরণটাকে দুইটা ভাগ কিন্তু করে ফেলা যাবে। একটা হবে তোমার এইভাবে নিচের দিকে মানে ভার্টিক্যাল বা উলম্ব দিকে, আরেকটা তোমার হচ্ছে এইভাবে হরাইজন্টাল বা আনুভূমিক দিকে। কিন্তু আমাদের সরণটা কোন দিকে হচ্ছে? আমাদের কিন্তু সরণটা হচ্ছে উপরের দিকে। তার মানে প্রকৃতপক্ষে ত্বরণের দিকটা নিচে, কিন্তু সরণটা হচ্ছে উপরে। দ্যাটস ওয়াই আমি এখানে চালাকি করে একটা মাইনাস আগেই বসাই দিছি। তার মানে আমি ওকে যখন একদিকে সরায় ছেড়ে দিচ্ছি, আমি সরণটা যেই দিকে দিব ওর কিন্তু মুভমেন্টটা উল্টা পাশে হবে। সো আমার সরণ বলবো না, আমরা বলবো কি, আমরা বল প্রয়োগ করব একদিকে, সরণটা হবে আরেক দিকে। এটা তুমি আগের ছবি থেকে চিন্তা করতে পারো। এই দেখো, বাহ্যিক বল প্রয়োগ করছিল ডান দিকে, কিন্তু ফলাফলটা কি হইলো, ও কিন্তু মুভ করলো উল্টা পাশে। তার মানে যত ত্বরণ আমি প্রয়োগ করলাম, অর্থাৎ এই যে এফ, এই এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, যা আমি দিলাম এক্সটার্নাল ফোর্স, ইকুয়াল টু মাইনাস কে এক্স, অর্থাৎ স্প্রিং এর কারণে সরণটা হচ্ছে উল্টা পাশে। তাহলে যদি আমরা এখন চিন্তা করি এখান থেকে ভালো করে, যে ভাই যা দিবেন উল্টা পাবেন, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। কথা বোঝা গেল? এই পুরো ব্যাপারটা এইভাবে চিত্রকে বুঝাই দিছি, হোপফুলি তোমরা বুঝতে পারছো। তোমাদের বইয়ে এই জিনিসটা ভেঙে এভাবে বোঝানো নাই, আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ইজি করতে, কারণ তোমার আরেকটু চিন্তা করে উত্তর পেয়ে যাবা। তাহলে শেষ পর্যন্ত আমি এটা প্রুফ করতে পারছি, সরল ছন্দিত গতির জন্য এটা আসলেই হয়, এবং কিভাবে হয় পুরোটা বোঝানো আছে। তার মানে এই যে ছবিটা ছিল পাশে বৃত্তীয় গতির পাশে, এটা হচ্ছে আমরা এখান থেকে ধরে যখন ছেড়ে দিব সাম্যাবস্থান থেকে, তখন এখানে কোনো সরণ নাই, বাট ছেড়ে দিলে একবার ও উপরে উঠবে, আরেকবার ও নিচে নামবে, এইভাবে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। তার মানে এই সুষম বৃত্তীয় গতিকে আমরা একটা সরল রেখার মধ্যে ফিক্স করে ফেলতে পারি। তো এটাই কি আমাদের সরল ছন্দিত গতি না ভাই? উপর দিকে হচ্ছে সর্বোচ্চ যখন উঠতে পারবে, উপর দিকে হবে প্লাস বিস্তার, আর সর্বোচ্চ যত নিচে নামতে পারবে এটা হবে আমাদের মাইনাস বিস্তার। এবং যৌক্তিকভাবে এটাই হচ্ছে আসলে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। কারণ কি, এই ব্যাসার্ধের সর্বোচ্চ মানটাই তো হচ্ছে আসলে সরণের সর্বোচ্চ মানটা। তাহলে এই আর অ্যাকচুয়ালি একেই বোঝাচ্ছে। তাই তুমি চাইলে এখানে লিখতে পারো এ, কিন্তু কেন লিখবা না? কারণ তুমি তো একবার এই পয়েন্টে আসো, একবার এই পয়েন্টে, অসংখ্য পয়েন্টে আসো। যখন যে পয়েন্টে আসো তখন সেই পয়েন্টে বসাবা, তখন তোমার সেই পয়েন্টের জন্যই বের হয়ে যাবে উত্তরটা কি। ঠিক আছে? তা চলো, এই কথাটা কি কাজে লাগায়া তখন লিখতে গেছিলাম, কিন্তু জায়গা ছিল না, এখন এখানে লিখবো। সেটা হলো, আমরা যে বাহ্যিক বল প্রয়োগ করলাম, এক্সটার্নাল ফোর্স, ওই যে স্প্রিংটাকে টানলাম, ওইটা তো ওর ভিতরে প্রতিক্রিয়া বল হিসেবে ঋণাত্মক পাশে মাইনাস এফ এস কাজ করা শুরু করলো। আমরা যে বলটা প্রয়োগ করি এফ ইকুয়াল টু এম এ সমান সমান স্প্রিং এর ভিতরে যে বলটা জমা হয়, এটা ডিপেন্ড করবে স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তনের উপরে, বা এখানে সরণের উপরে। কিন্তু মাইনাস কেন? দিক উল্টা, এই জন্য। তাহলে এখন যদি আমরা এমটাকে ভাগ করে দেই, তাহলে কি পাবো? এ সমান সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এই জায়গাটাতে দেখো তো, একটু আগে প্রুফ করে আসলাম না যে এ সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এইটাকে কাজে লাগায় এই জায়গায় বসাই দিব। তাহলে আমরা আগের পেজ থেকে দেখে আসছিলাম এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু তোমার হচ্ছে এক্স, এমনটা আমরা দেখছিলাম। তাহলে এখন যদি এই দুইজনকে আমরা মার্জ করে দেই, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আর এ সমান সমান মাইনাস কে বাই এম এক্স, তাহলে এখানে যে কাজটা করতে পারি, আমরা দাবি করতে পারি যে তার মানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় রিসেন্ট টাইমে কিন্তু থিওরি থেকে প্রুফ দেওয়া শুরু করছে, এবং প্রতি বছরই তারা এই কাজটা করতেছে। তাহলে এখন কি আমার একটা জি স্যার বলে প্রুফ করে দেখাও তো, যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, এখানকার 3-4 লাইন আর এখানকার 1 লাইন আমরা কি লিখতে পারবো না? অবশ্যই পারা উচিত। না পারলে ভাই তুমি প্র্যাকটিস কম করছো, আর কিছুই না। তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান কে বাই এম পেয়ে গেলাম। তার সাথে আমরা একটু নিউটনীয় বলবিদ্যার সাহায্য নিতে পারি। নিউটনীয় বলবিদ্যা আমরা পড়ে আসছিলাম যে আমরা চাইলে ওমেগাকে টোয়াইস পাই এফ লিখতে পারি, আবার চাইলে টোয়াইস পাই বাই টিও লিখতে পারি। তা আমার তোমার যদি দরকার পড়ে তুমি কিন্তু চাইলে এখান থেকে যেটাই জানা দরকার বের করে ফেলতে পারো। একটা কাজ করি, তাহলে স্প্রিং এর জন্য আমরা এটা বের করে ফেলি, স্প্রিং এর পর্যায়কাল কত। তো ফার্স্টে বলে নিই আমরা কি করলাম। তাহলে আমরা সরল ছন্দিত স্পন্দনের জন্য
ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম হয়, এই জিনিসটা কেন হয় এটা আমরা দেখে ফেললাম। এবং তার সাথে বের করবো আমরা স্প্রিং এর জন্য পর্যায়কালটা কত হবে, টি অফ স্প্রিং। কার হেল্প নিয়ে করলাম? এইভাবে সুষমবৃত্তীয় গতি হেল্প নিয়ে আমরা এই কাজটা করতেছি। এই দুইটাকে কষ্ট করে একটু মার্চ করে ফেলি, তাহলে কি লিখতে পারি? টি সমান সমান টোয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা। একটু আগে লিখছিলাম ওমেগা স্কোয়ার সমান সমান কে বাই এম, তাই টোয়াইস পাই ডিভাইডেড বাই রুটের ভিতরে কে বাই এম। তাহলে ফাইনালি এখান থেকে বের হইলো আমাদের স্প্রিং এর জন্য পর্যায়কাল সমান সমান 2 পাই রুট ওভার এম বাই কে। এই নাও, তাহলে স্প্রিং এর জন্য পর্যায়কালের সূত্র প্রুফ হয়ে গেল। এটা শুধুমাত্রই স্প্রিং এর জন্য, অর্থাৎ কে বল ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিং এর সাথে এম ভরকে যুক্ত করে টেনে ছেড়ে দাও, তার পর্যায়কাল কত হবে বের হয়ে যাবে। বাট এখানে একটা কথা কিন্তু আমি বলি নাই, সেটা হইতেছে স্প্রিং এর নিজস্ব ভর নাই। তার মানে এই সূত্র কখন কাজ করবে? কাজ করবে যদি স্প্রিংটার ভর না থাকে, তার মানে ম্যাস লেস স্প্রিং, স্প্রিং এর নিজের কোনো ভর নাই, তখন হচ্ছে এইটা। তা ছোট এমটা কেটে, আবার ছোট এমটা হচ্ছে যাকে আমি স্প্রিং এর সাথে যুক্ত করে দিয়েছি সেই ভর, স্প্রিং এর নিজের ভর না, তখন হচ্ছে এইটা। আর যদি এখন বলো ভাই একটু স্প্রিং এর ভর যুক্ত করে দেন তো, তাইলে ঘাপলা আছে। ওইটার প্রুফটা বিশাল বড়, ওইটা আমি আপাও দেখাচ্ছি না, মানে তোমাদের পরীক্ষা আসার তো কোনো কারণই নাই, বাট তারপরও লিখে দিচ্ছি, যেটা স্পেশাল কেস হচ্ছে স্পেশাল, যে যদি স্প্রিং এর ভর হয় এম এস আর তার সাথে বস্তুর ভর হয় এম ও, এই দুইটাকে মিলে আমরা বের করতে চাই পর্যায়কালের মান কত। যদি মানে টোটাল ভর হচ্ছে এরকম, তো তখন সূত্র হবে টি সমান সমান 2 পাই রুট ওভার এম বাই কে, তাই না? থাকলো এই জায়গাতে, বাট এম এর মান ভুলেও তুমি এইভাবে যোগ করতে পারবা না। তখন সূত্র হবে অবজেক্ট বস্তুর ভর যা তা তো থাকবে, কিন্তু স্প্রিং এর যে ভর এম এস তাকে 3/1 করে যুক্ত করতে হবে। স্পেশাল সূত্র, যে যদি এমনটা হয় যে আমাদের ভরের মধ্যে স্প্রিং এর ভরকেও আনতে হবে, আবার তোমার বস্তুর ভরকেও আনতে হবে, তাহলে এম ও এটা মানে হচ্ছে যেই বস্তুকে যুক্ত করছো অবজেক্টের ম্যাস, আর এম এস এই কথার মানে হচ্ছে স্প্রিং এর ম্যাস, ঠিক আছে? তখন ডাইরেক্ট সূত্র হবে টি সমান সমান 2 পাই বস্তুর ভর স্প্রিং এর 3/1 যোগ করবা, অঙ্ক হয়ে যাবে। এগুলা জীবনও পরীক্ষা আসে নাই, বাট বলে রাখলাম যে তোমাকে যদি ভাসাইতে চায় সারা দিতেই পারে, কারণ বইয়ে আছে, প্রুফ দেওয়া নাই, বাট জিনিসটা আছে। ঠিক আছে, সামনে আগে আমরা কিছু প্রবলেম সলভ করা যাক। সহজ সরল গতি সম্পন্ন একটা কণার গতির সমীকরণ দিয়ে রাখছে, আদি সরণ যদি 2.5 হয় তাহলে এর আদি দশা কত। বেসিক্যালি থিমটা হচ্ছে সাইনের পরে যেই পার্টটাই থাকে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল বা ফেজ তাকেই বাংলায় বলে দশা। আর এই দশার ভিতরে যেই পার্টটার মধ্যে কোনো টাইম দেখা যায় না তাকেই বলা হয় আদি দশা। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরো কথা বলবো ডিপলি, আপাতত আগে বুঝাই নিই। যেখানে টি টার্ম থাকবে না, সময় থাকবে না, সে আদি দশা। তাহলে কি বের করতে বলছে যে কণাটির আদি দশার মান কত, তো আমরা সলভ করেই লাগবে। তাহলে ওয়াই এর মান বসাইলাম আমরা 2.5 সমান সমান 5 সাইন ওমেগা টি, এটা হয়ে যাবে 0, তার কারণ আদি দশা সলভ করতে হলে সময়ের মানটাকে শূন্য দিয়ে চিন্তা করতে হয়। দিলাম বসায় শূন্য, তাই 2.5 আর 5 কাটলে কত হচ্ছে, বেসিক্যালি হাফ সমান সমান সাইন আদি দশা। এখন সবাই বুঝে গেছি সাইন 30 এই মানটা তোমার হচ্ছে হাফ, সো অ্যান্সারটা হবে এখানে সাইন 30 বা সিম্পলি 30 ডিগ্রি। কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্কটা কি? খুবই মধুর সম্পর্ক, একটা একটার উল্টা। সো এফ ইকুয়াল টু 1/t। সামনে আগেই দেখো কি বলছে, সরল ছন্দ গতি সম্পন্ন কণার বিস্তার মানে a 0.1 মিটার এবং পর্যায়কাল t সমান সমান 4 সেকেন্ড, আদি দশা মানে ডেল 30 ডিগ্রি, ওই কণাটির দোলন গতির সমীকরণ নির্ণয় করা যাক। তাহলে ফার্স্টে দেখো x ইকুয়াল টু a সাইন, কোথায় 0.1 আছে, এই জায়গাতেও 0.1 আছে, এই জায়গাতেও 0.1 আছে, কিন্তু এখানে 1 এটা ভুল, এখানে 1 এটাও ভুল, উপরের দুইটার মধ্যে চেক দেওয়া লাগবে। তাই লিখছে 0.1 সাইন পাই বাই 40
বা π/2t বুঝবো কেমনে? এখানে ওমেগা সমান সমান হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই পর্যায়কাল। পর্যায়কাল তোমাকে কত বলা আছে? 4 সেকেন্ড। তাহলে কাটলে কত হয়? কাটলে হয় π/2। তাহলে π/2 কোথায় আছে? এই জায়গায় আছে। সো আমার আর চেক দেওয়ার দরকার নাই, অঙ্ক অলরেডি মিলে গেছে। বাট তারপরও একবার চেক দিয়ে দেখি যে আয় দশা মান কত? 30 ডিগ্রি। লেখা যাবে না ডিগ্রি, লিখতে হবে তোমাকে রেডিয়ানে। সো π/6 অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ। বুঝতে পারছি আমরা মানে কি দেওয়া আছে? আগে তো ওইটা ভালো করে দেখবো, ওইটা বুঝে তারপর আমরা করব। ওকে, চলো সামনে আগাই। এবার দশা ও দশা পার্থক্য। ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুইজনই 2019-20 একসাথে এখানে প্রবলেম দিয়ে দিছে। যদিও রিটেন প্রবলেমের মধ্যে আমরা তেমন কিছু দেখতে পারতেছি না, ইগনোর। আমাদের বুঝতে হবে, তার কারণ তুমি যদি ইকুয়েশন না বুঝো, থিওরি না বুঝো, পরে কোনো না কোনোকে শিওর তুমি আটকাবা। ওকে, তাহলে আমরা এখন সামনে আগাই। এখানে একটু একটা ছোট্ট সমস্যা হয়েছে, এই লেখাটা সবসময় ভুল আসে। ডেল, এটা তোমার ডেল সাইন। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। একটু আগে বুঝতেছিলাম যে দশা কথা মানে কি। একদম সোজা বাংলায় বললে দশা বলতে বুঝবো আমরা অ্যাঙ্গেল, একদম সিম্পল টার্মে অ্যাঙ্গেল, অথবা আরো ভালো করে বললে বলতে পারি আমরা এটাকে ফেজ। ওকে, তাহলে সাইন সামথিং, কস সামথিং, ওই সামথিংটাই হচ্ছে তোমার দশা। একটু বুঝলে ওই সামথিং পার্টটাই হচ্ছে আমাদের দশা। আর ওইটার ভিতরে সময় বর্জিত যে পথটা আছে, মানে যেখানে টি নাই, সেই জায়গাটার নামই হচ্ছে আদি দশা। তার কারণ আদি দশার জন্য সময় ডিপেন্ড করে না। তুই যখন ঘটনা ঘটানো শুরু করবা তখনই তোমার যা ছিল সেইটি হচ্ছে আদি দশা। তো ওইটা তো তোমার সময়ের উপর ডিপেন্ড করতেছে না, ওটা আমরা একটু পরে বুঝাবো। একটা কাজ করি, এই জায়গাতেই বলে যাই জিনিসটা কেমন। ধরো যখন আমরা এই যে সুষম বৃত্তীয় গতিকে নিয়ে কথা বলতেছিলাম, তখন আমরা কেমনটা বলছিলাম যে একটা কণাকে আমরা শুরুই করাবো একদম এই পয়েন্ট থেকে, মানে একদম বিস্তার নিয়ে শুরু করব, মানে সাম্যাবস্থানের উপরে আইনে তারপরে আমরা শুরু করার চেষ্টা করব। কিন্তু ভাই ব্যাপারটা হইলো, তুমি যে সবসময় ওইখান থেকেই শুরু করবা তার কি গ্যারান্টি? এমন তো হইতে পারে যে তুমি আগে থেকেই এই কণাটাকে একটু অ্যাঙ্গেল করে এইভাবে উঠায় রেখে দিছো, আগে থেকেই এখানে রেখে দিছো, তারপর এই জায়গা থেকে টাইমিং ক্যালকুলেট করা শুরু হয়েছে, মানে এই পয়েন্টে টি ইকুয়াল টু 0। তাহলে ভাই চিন্তা করে দেখো তো, তুমি তাহলে অলরেডি স্টার্টিং এই কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে বসে আছো না? এই যে তুমি স্টার্টিং এ একটা কোণ উৎপন্ন করছো, এইটার নামে হচ্ছে আদি দশা। সময় যখন শূন্য তখন যদি তুমি যে বিস্তারে বসে থাকো বা সাম্যাবস্থানে বসে না থাকো, মানে এক্সট্রিম কেস তোমার না হয়, তখন কিন্তু মাঝামাঝি আরো বহুত পয়েন্ট আছে না, তোমাকে বাদ দিতে হবে না। বাস্তবে আদি দশা থাকারই কথা। তার কারণ তুমি যদি সাম্যাবস্থায় থাকো, তুমি তো নড়াচড়া করতেছো না, তোমাকে তো আগে ঠেলে আমাকে বিস্তারে আনতে হবে। এই যে বিস্তারে আনলাম, মাঝখানে কোণ উৎপন্ন করলো না? চিন্তা করে এইভাবে, তুমি যখন ঠেলে আনবা এটাকে এই দিকে বা এই দিকে, তুমি যেই দিকেই নাও, একটা কি মাঝখানে কোণ তৈরি করছো না? এই কোণটার নামই হচ্ছে আসলে আদি দশা। থাকতে হবে, নাহলে দোল খাবে কেন? সো আদি দশা মাস্ট থাকবে। ডিপেন্ড করে অবশ্য যে আমি এখানে সাইন না কস কি দিচ্ছি বা কিভাবে দিচ্ছি। সো ওর উপর চাইলে মডিফাই করে এখানে আদি দশার মধ্যেও কাহিনী করা যায়, সেটা অন্য জিনিস। বাট মেইন থিমটা হইলো টাইম যখন 0 তখনই যদি তোমার স্মরণ থাকে তাইলেই ঘাপলা। এই দেখো, টাইম যখন 0 এই চিত্রে কিন্তু তখনই স্মরণ এক্সিস্ট করে। স্মরণ এক্সিস্ট করা মানেই তোমার এখানে ঘাপলা আছে। তো এই জন্য এটাকে আমরা আদেশের মধ্যে ফেলে দিব। পরীক্ষায় মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে দশা পার্থক্য কি? দশা পার্থক্য মানে অ্যাঙ্গেল ডিফারেন্স। যেমন ধরো এখানে হচ্ছে সাইন ওমেগা টি প্লাস π/6, আর এখানে হচ্ছে ওমেগা টি প্লাস π/3। তো এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল। ধরো এর নাম θ1, ধরো এর নাম θ2। এই দুই বান্দাকে বিয়োগ দিয়ে দাও, তাহলেই তো হইলো। ওমেগা টি কনস্ট্যান্ট ফেলে দাও, ওমেগা/6 আছে আর ওমেগা/3 আছে। তার মানে এইটাকে তুমি চাইলে মনে মনে 30 ডিগ্রি আর এটাকে তুমি চাইলে 6 ডিগ্রি ভাবতে পারো। তাই বিয়োগ করলে কত হয়? 30 থেকে 60 বাদ দিলে 30 ডিগ্রি হয়। তাহলে আমার অ্যান্সার কিন্তু ঘুরে ফিরে দেখো সেই 30 ডিগ্রি আসলো। বাট ভুলেও ডিগ্রি লিখবা না, সব সময় তোমাকে রেডিয়ান এককেই করতে হবে, এটা মনে রাখবা। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে একটু বুঝাই বলছি, বাট লিখবা না, অলওয়েজ তোমাকে রেডিয়ান এককেই রাখতে হবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা,
সাইন এবং কসকে নিয়ে পোলাপান বেশ মারামারি করে, সাইন কস দেখলে কেন কয় ভাই এটা ভালো এটা খারাপ, এত কিছু না ভাই। সাইন আর কসের মধ্যে মেইন পার্থক্যটাই হচ্ছে এদের পথের পার্থক্য। যদি আমরা এই চিত্রটা ভালো করে খেয়াল করি, সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলের মান 0 হলে ওর ফলাফলও 0 হয়, এবং 90 যদি হয় অ্যাঙ্গেলের ভ্যালু বা π/2 তখন ফলাফলটা হয় সর্বোচ্চ। কিন্তু কজের ক্ষেত্রে এক্স্যাক্টলি উল্টা, কজের ক্ষেত্রে 0তেই হয় সর্বোচ্চ মান আর 90-তে তোমার হয় 0 মান। তাহলে আমরা যদি এই যে জায়গাটুকু মোটামুটি একটু কম বেশি করতে পারি, এই জায়গাটুকু যে বাদ দিতে পারি, তাইলে কিন্তু আমরা সাইনকে পাইতে পারি। অথবা তোমাকে আরেকটু ইজি করে বলি, এটাকে বাদ দাও, যদি আমরা পিছন থেকে এই যে এই জায়গাটুকুকে, এই জায়গাটা এই যে 0 থেকে 1 পর্যন্ত এতটুকু জায়গাকে ধাক্কা দিতে পারি, কোন দিকে ধাক্কা দিব, একটু যে এই দিক ধাক্কা দিয়ে দেই, তাহলে কিন্তু দেখো এই গ্রাফটাই এই গ্রাফে কনভার্ট হয়ে যাবে। মানে সাইন এবং কজের মধ্যে লিটারালি পার্থক্য কত, জাস্ট 90 ঘর এদিক ওই দিক, তাহলে π/2 এই ঘরকে একটু ডানে বামে সরাই দিলে কিন্তু সাইন এবং কসকে এক বানায় দেওয়া যায়। তোমরা অবশ্যই ক্লাস 9-10-এও এই অঙ্কগুলো করছো। যেমন ধরো যদি বলি সাইন 60 এটাকে কনভার্ট করে দাও কজে, তখন কি করতে হবে, তখন আমরা জানি যে সাইন এবং কজের মধ্যে ডিফারেন্স হয় 90 ডিগ্রির, মানে বেসিক্যালি π/2। তুমি আমারে কও যদি 60 ডিগ্রি পাইতে হয়, মানে বেসিক্যালি তুমি যদি সাইন π/3 পাইতে চাও, তাহলে 90 থেকে কত বাদ দিবা, 90 থেকে তুমি এখানে 30 বাদ দিবা, তাহলে তোমার হচ্ছে cos π/6, তোমাকে বাদ দিতে হবে না। তো বেসিক্যালি আমরা এখানে যোগ বিয়োগ করে এটা বলতে পারি যে সাইনের ভ্যালু আর কজের ভ্যালু মধ্যে পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। তাই এত ঝামেলা না পাকায় আমরা এটাকে ইজি করে বলতে পারি এভাবে, সাইন 60 মানেও যা, cos 30 মানেও তা। একটু আমি একটু উল্টা লিখে ফেলছিলাম, আমি ঠিক করে লিখতেছি। তাহলে cos 90 মাইনাস cos হচ্ছে 60, এই কথার মানেও যা, সমান সমান তোমার হচ্ছে সাইন 60 এই কথার মানেও তা। তখন একটু লেখা উল্টাপাল্টা হয়ে গেছিল, এই যে তো 90 মাইনাস 60 মানে 30, cos 30 মানেও যা, সাইন 60 মানেও তা। এই যে এখন ঠিক করে লিখে দিলাম। ওকে, আর তোমার রুলটা কি ছিল, π/2 দেখলে cos বা সাইন উল্টায় যাবে, আর কার কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সো তোমাকে চেঞ্জ করার দরকার নেই, অল পজিটিভ, তাহলে অ্যানসারটা হবে তোমার পজিটিভ। বুঝতে পারছো? সেম কাজ আমরা চাইলে কিন্তু অন্যান্য ক্ষেত্রেও আনতে পারি, টেন কটেও আনতে পারি, দরকার নাই। এবার আমরা কিছু গ্রাফ আঁকার চেষ্টা করি, যে তোমাদের পরীক্ষায় মেইন প্রবলেম ক্রিয়েট করে। সেটা হলো যে আমরা কিভাবে এই সরণিক ইকুয়েশন গুলোকে গ্রাফে দেখতে পারি। ধরো ছোটকালে যখন তোমরা গ্রাফ আঁকতা, তখন y ইকুয়াল টু সাইন এক্স এইভাবে লিখতা না, মানে y অক্ষে মান পাইতা, এক্স অক্ষের মান বসাইতা। এবার চিন্তা করো, তুমি যে এক্স অক্ষে মানগুলো বসাইতা, ওগুলো তো অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ছিল 30, 60, 50, তাই আমি এখানে এক্স এর পরিবর্তে থিটাকে বসাই দিলাম। আর y অক্ষে আমি ইচ্ছা করে এক্স লিখলাম, কেন লিখলাম একটু পরে বলতেছি। যদি আমরা চাই এখন এখানে থিটার পরিবর্তে কি লিখতে পারি, ওমেগা টি। কিভাবে বুঝলাম, নিউটনের বলবিদ্যায় পড়ছিলাম যে তোমার কৌণিক সরণকে কৌণিক বেগ এবং সময়ের গুণফল দিয়ে চাইলে লেখা যাইতেই পারে। এখন তাহলে ভাবো তো ভাই, এই এক্স আসলে কাকে বোঝাচ্ছে, আমরা আসলে এখানে ওয়াই অক্ষে সরণগুলোকে আঁকতেছি, মানে সরণ কমা ওয়াই ইকুয়াল টু এটা, ওয়াই তো না, এখানে আমরা ওয়াই অক্ষে আঁকবো, বাট আমরা সরণ বলতে এক্স বুঝি, তাই ওয়াই এর পরিবর্তে এক্স বসাই দিচ্ছি। একটা ছোট্ট ইস্যু আছে এখানে, সেটা হইলো সাইনের সর্বোচ্চ মান কত হইতে পারে, প্লাস অথবা -1, মানে উপর দিকে বা নিচের দিকে সর্বোচ্চ মান হচ্ছে 1। তুমি আবার চিন্তা করো তো, যদি আমরা এক্স ইকুয়াল টু সাইন থিটা এই গ্রাফটাকে আঁকতে চাই, তখন আমরা কেমন পাওয়ার কথা, এক্স ইকুয়াল টু সাইন থিটা এই গ্রাফটা আঁকলে মানে বেসিক সাইনের গ্রাফ এরকম পাওয়ার কথা না। তাহলে সাইনের গ্রাফের যে সর্বোচ্চ মান, এই যে উপরে বা নিচে, এই মানটা সাইনের গ্রাফে +1 বা -1, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি এখানে চিন্তা করতেছি, যে কোনো কণার ক্ষেত্রে সময়ের সাথে সরণের সর্বোচ্চ মানকে তো আমরা এক বলি না, সরণের সর্বোচ্চ মানকে তো আমরা বিস্তার বলি। তার মানে এই সর্বোচ্চ বিন্দুর পরিচয় হয় +a হবে, আর না হলে পরিচয় হবে -a, +a বা -a। তাহলে আমার a কই, আমার তো এখানে সমীকরণে কোনো এই নাই,
এই জন্য আমরা যে চালাকিটা করব সেটা হচ্ছে আমরা নিজেদের সেফটির জন্য এখানে আগে থেকেই একটা এ বসায় রাখবো। এই জায়গাতে একটা এ বসায় রাখবো। তাই কোনো কারণে এই জায়গাতে 90 হইলে সর্বোচ্চ মান হয়ে যাবে এ, অথবা নিচে হবে মাইনাস এ। তো সেফটির জন্য একটা এ বসায় রাখবো। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা আমরা পরিচয় কি পাইলাম? এই সমীকরণটা পরিচয় পাইলাম এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ওকে, এই গ্রাফটা আমরা এঁকে ফেলছি, কিন্তু সমস্যাটা আরেক জায়গায় পাকতেছে। সেটা হলো এমন তো কোনো গ্যারান্টি নাই যে আমার সবসময় এই 0 0তেই শুরু হবে, এমন তো না হইতেই পারে। মানে আমার তো একটু আগা পিছা হইতে পারে। এই কথা মানে কি? কথা মানে হইলো এই বিন্দুটা একটু বামেও আসতে পারে, একটু ডানেও আসতে পারে। চিত্র এঁকে দেখাই। এই যে এটা মিন করতেছি, এই বিন্দু তো একটু বাম দিকেও সরতে পারে, অথবা এই বিন্দু তো একটু ডান দিকেও এভাবেও তো সরতে পারে। তখন তাহলে আমি কি করব? আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত, তরঙ্গ কিন্তু শুধু এরকম একটা হয় না, মানে এক ঢেউ না, বামেও আছে ডানেও আছে। আমি আঁকি নাই সেটা অন্য কথা, বাট এই পাশেও আছে ও পাশেও কিন্তু আছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম কন্টিনিউয়াসলি চলতেছে, অথবা এইভাবে এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে, আঁকি নাই আর কি। তাহলে মেইন কথা হলো ভাই, আমরা যে এই স্পেশাল পয়েন্টটাকে, এই মূল বিন্দুকে নিয়ে মাথা ঘামাচ্ছি, যে এটা মূল বিন্দুতে 0 0 না হয়ে সেটা একটু আগা পিছা হয়ে গেল কেমনে, এটা আমি কেমনে বুঝাবো? এটা বুঝানোর জন্যই আমাকে ওই সমীকরণটাকে একটু ঝামেলা করতে হবে। আমি তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এইটা একটা রেসিং এর স্টার্টিং লাইন, এইটা একটা রেসিং এর ফিনিশিং লাইন। ধরো আমাদের কাছে যে প্রতিযোগিতা আছে তারা কি করবে? তারা স্টার্টিং লাইনে হাঁটু গেড়ে বসবে এবং দৌড় দিতে বললে তারা সম্পূর্ণ পথ দৌড়ায় সামনে আগায় যাবে। এমনটাই তো হওয়ার কথা। কিন্তু কেউ যদি চিটিং করে একটু সামনে যেয়ে বসে পড়ে, তখন যে বলি যে দৌড় দাও দেখি, তাহলে প্রথম প্রতিযোগী যতটুকু পথ দৌড়াবে এল পরিমাণ, দ্বিতীয় প্রতিযোগী তত কিন্তু দৌড়াবে না, সে কিন্তু এল থেকে একটু কিছু বাদ দিতে হবে, একটু কম দৌড়াবে। আর কোন প্রতিযোগী যদি ভুলে রেসিং লাইনের পিছন থেকে দৌড় দেওয়া শুরু করে, তখন কিন্তু তাকে একটু পথ বেশি অতিক্রম করতে হবে। এটা আমরা কমন সেন্সে বুঝি। আমার মনে হয় তোমরা অলরেডি হিন্ট পাইছো যে আমি আসলে কি করতে চাইতেছি। তার মানে যেই মূল বিন্দুটা আমাদের এইভাবে হাতের ডান দিকে সরে গেল, অথবা এইভাবে বাম দিকে সরে গেল, তাহলে আমরা চাইলে কিন্তু এইটাকে এখন কাজে লাগায় বুঝাই ফেলতে পারি যে কখন মাইনাস দিব আর কখন প্লাস দিব। এই যে তুমি এক্সট্রা বামে বা ডানে সরে গেলা, এই জিনিসটাকে আমরা এখানে আদি দশা নাম দিয়ে চিল্লাফাল্লা করব। ঠিক আছে, এই বান্দার পরিচয় তোমার হচ্ছে আদি দশা, যতটুকু সরে গেল বা যতটুকু সামনে তোমার আগায় গেল। কথাটা কি আমরা বুঝতে পারতেছি? তার মানে আমরা যখন সরণটাকে ওয়াই অক্ষে আঁকবো আর এক্স অক্ষে আমরা দশাকে আঁকবো, তখন স্টার্টিং থেকে শুরু না হওয়া মানে তোমার একটা আদি দশা আছে, আইদার এইদিকে অথবা ওই দিকে। তাহলে যেহেতু আমরা অনেক বুদ্ধিমান হয়ে গেছি, এখন আমরা বুঝতে পারতেছি সেফটির জন্য এর পরিচয় হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, একটু যোগ বা একটু বিয়োগ আদি দশা। এবং তোমরা আরো বুদ্ধিমান হয়ে গেছো যে এই লাল বিন্দু একটু সামনে গিয়ে দাঁড়ায় গেছে, ওর তো সামনে গিয়ে দাঁড়ানোর কথা ছিল না, ও চিটিং করছে, ও আগে কেন গেছে, ও কম দৌড়াবে। তাহলে ওর পরিচয় হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস আদি দশা। ও সামনে কেন দাঁড়াইছে, ও কম দাঁড়াইছে তাই মাইনাস। আর উপরটা উল্টা, এ বলদ পিছে যে বসেছিল, এজন্য এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, তাহলে আমরা এখন আশা করি ইকুয়েশন দেখলেই বুঝতে পারবো যে এটার গ্রাফ দেখতে কেমন হবে। এবং বাস্তবে এটার ব্যাখ্যাটা আমি তোকে বোঝানোর জন্য এভাবে বললেও মনে রাখবা, যখন আমরা প্লাস ডেল লিখতেছি তাহলে এই তরঙ্গটা অ্যাকচুয়ালি গতিশীল হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, আর এই তরঙ্গটা যখন তুমি মাইনাস দিয়ে লিখবা এটা গতিশীল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে। এবং দেখো ওইটাই কিন্তু আমি তোমাকে একটু আগে ওইখানে একটা গল্পের ছলে বুঝে আসছিলাম যে কেউ আগে থেকেই আগায় গেছে বা কেউ পিছায় গেছে, তাহলে কখন প্লাস আর কখন মাইনাস হোপফুলি এখন তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, আর এক্সট্রা তোমাদেরকে কনফিউজ যেন না হও তাই বোঝানোর জন্য এখানে আমরা দেখাই রাখছি যে ভাই তুমি যদি 90 প্লাস করো, একবার চিন্তা করো সাইন এবং 90 চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, তা তুমি কার ঘরে ঢুকছো? 90 প্লাস মানে তো সাইনেরই ঘর,
তাহলে সাইনের ঘরে তো কোনো সমস্যা নাই, প্লাসই থাকবে। এবার এখানে সাইনের সাথে ওমেগা টি মাইনাস, তাহলে এই মাইনাসটাকে কমন নিয়ে আগে বাহিরে আনলাম, দিয়ে রাখলাম মাইনাস, তাহলে 90 ডিগ্রি মাইনাস ওমেগা, তাই সাইন কজ হয়ে গেল। বাট তুমি তো ফার্স্ট কোয়াড্রেন্টে আসো, দ্যাটস ওয়াই আর নতুন করে সাইন বদলানোর দরকার নাই। অনেকেই কনফিউজ হয়ে যায় যে ভাই কখন প্লাস দিব আর কখন মাইনাস দিব, তাই তোমাদের কনফিউশন দূর করার জন্য আগে থেকেই এখানে রিমাইন্ডার দিয়ে রাখছি যে যারাই এই সাইন কজ নিয়ে গন্ডগোল পাকাও এই জায়গাটা একবার চেক দাও, তোমার আর কোনো গন্ডগোল পাকবে না। আর ড্রয়িং কিভাবে করতে হয় দেখাই দিছি, সামনে আগাইতে পারি। ঢাকা ইউনিভার্সিটি 19-20 এর প্রবলেম। x ইকুয়াল টু a sin ওমেগা টি এবং x ইকুয়াল টু a cos ওমেগা টি, দশা পার্থক্য সাইন কজে আজীবনই 90 হয়। সরল ছন্দিত স্পন্দনত কোনো কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে কি অবস্থা হবে? সরণের সর্বোচ্চ অবস্থান, এই কথা মানে কি, তুমি বিস্তারে আসো তখন তোমার আদি দশা কত হবে বের করতে বলা হচ্ছে। তাহলে x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস বা মাইনাস ডেল, যা তোমার পছন্দ তুমি লিখতে পারো, কেউ তোমাকে মানা করে নাই, একই কথা, প্লাস আর মাইনাস ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমি আপাতত প্লাস দিয়ে সলভ করতেছি। তাহলে আদি যে তোমার সরণ, এই মানটা কি বিস্তারের সমান না? তাহলে x ইকুয়াল টু a, তার সাথে a sin, যেহেতু আমরা আদি দশা বের করব তাই সময়ের মানটা আমরা 0 বসাবো। তাহলে কাটাকাটি করলে কি পাচ্ছি, a কাটলে হয় 1, তাহলে সাইনের মান কত হইলে 1 হয়? সাইনের মান 90 ডিগ্রি হইলে 1 হয়। তোমরা ভাবতে পারো ভাই আপনি চালাকি করে এখানটা প্লাস বসাই দিছেন, এই চালাকি তুমিও করবা পরীক্ষা হলে। মানে মেইন কথা, আইদার পজিটিভ 90 অথবা নেগেটিভ 90, একটা ধরলেই হইলো, কোনো সমস্যা নাই। আমার তো মান 90 আসেই, সো উত্তর হবে 90। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20, একটি তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যে পথ পার্থক্য x সমান সমান 5/4 ল্যামডা, তাহলে বসে দশা পার্থক্য কত হবে? কমন সেন্সই তুমি চিন্তা করো, যখন একটা তরঙ্গ কমপ্লিট পথ অতিক্রম করে সে কতটুকু পথ আগায়? ল্যামডা পরিমাণের পথ আগায়। আর তখন সে কতটুকু কৌণিক ভাবে আগায় যায়? টোয়াইস পাই কৌণিক ভাবে আগায় যায়। মানে যখন পথ পার্থক্য হবে ল্যামডা পরিমাণ, তখন দশা পার্থক্য হবে টোয়াইস পাই পরিমাণ। এই তো, তো এইটি তো হওয়ার কথা। কি চাইছে? দশা পার্থক্য বের করতে বলতেছে, তাই না? তাহলে ল্যামডা পরিমাণ পথ পার্থক্যের জন্য টোয়াইস পাই পরিমাণে দশা পার্থক্য হয়। তাহলে এক পথ পার্থক্যের জন্য টোয়াইস পাই বাই ল্যামডা দশা পার্থক্য। তাহলে 5/4 ল্যামডা পথ পার্থক্যের জন্য টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু 5/4 ল্যামডা দশা পার্থক্য হয়। দেও কাইটা, তাহলে কাটলে কি পাবো? ল্যামডা ল্যামডা বাদ হয়ে গেল, 2 আর 4 থেকে 2 হয়ে গেল, তাহলে 5/2 পাই, তাহলে কাটাকাটি করলে 5/2 পাই। এটা পাইছো না? তো মনে হতে পারে ভাই যে অ্যান্সার তো যা আছে 5/2 পাই, কিন্তু এটা অ্যাকচুয়াল অ্যান্সার এটা হবে না। কেন হবে না? তুমি চিন্তা করো, 5/2 পাই কথা মানে কি অ্যাকচুয়ালি আড়াই পাই না? আড়াই মানে কি, এই যে একটা পাই, এই যে দুইটা পাই, এবং তারপরে আরো অর্ধেক পাই। অর্থাৎ তুমি এখন ঘুরতে ঘুরতে অর্ধেক পাই মানে এই পর্যন্ত আসবা না, তার মানে এটা হচ্ছে একটা পাই, এইটা তোমার হচ্ছে দুইটা পাই, আর এইটা হচ্ছে তোমার বাকি অর্ধেক পাই। তাহলে আমরা যখন হিসাবগুলো করি আমরা কি পূর্ণ ঘূর্ণনকে বাদ দিয়ে দিই না? তাই এটার অ্যাকচুয়াল সঠিক উত্তর হচ্ছে 2.5 পাই, মানে π/2, মানে একটা কমপ্লিট সার্কেল বাদ দিতে হবে। সো অ্যাকচুয়ালি প্রকৃত উত্তর হচ্ছে 90 ডিগ্রি, বাট উত্তর নাই, কিন্তু 5/2 পাই তো আছে, সো এই জন্য আমরা দেখাবো 5/2 পাই, কিন্তু মনে রাখবা প্রকৃত অ্যান্সার হবে এখানে 90 ডিগ্রি। এখন একটা ছোট্ট প্রবলেম সলভ করে ফেলি। আমাদেরকে দুইটা কণার সরণ x1 x2 দেওয়া আছে, দিয়ে বলতেছে বিস্তার দশা আয় দশা যা কিছু পারো বের করো। তার মানে মেইন থিমটা হইলো যে এই দুইটা কণার তুমি যদি উপরিপাতন করায় দাও তখন তুমি কি লব্ধি পেয়ে যাবা, মানে এদের লব্ধি বিস্তার লব্ধি যা কিছু আছে সব পেয়ে যাবা। তাহলে আমরা যদি এখন এই কাজটাই করি, x1 আর x2 মানটা বসাই দেই। x1 টা হচ্ছে 3 sin 9t, আর তোমার x2 টা হচ্ছে 4 cos 9t। একটু ভেবে দেখো যে আমরা ত্রিকোণমিতির মধ্যে পড়ে আসছিলাম যে সাইন সামথিং কস সামথিং এমনটা হয়, তখন কি করতে পারি আমরা একটা পদ দিয়ে ভাগ দিব। সেই পদটা কি হবে? সেটা হবে এই সহগগুলার স্কোয়ারের যোগের রুট।
আমার কথা মানলো এইভাবে যে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার রুট, মনে আছে সহগগুলোর স্কোয়ার করে যোগ করে রুট করে ভাগ দিব, তাহলে এত সাইন 90 প্লাস 4 এর ক্ষেত্রে 4 ডিভাইড বাই একই কথা সহগগুলোর স্কোয়ার করে যোগ করে রুট দ্বারা ভাগ দিব cos 90। আর তুমি যে এই দুই বার দ্বারা ভাগ দিলা তোমার কি ব্যালেন্স করতে হবে না, তাই ব্যালেন্স করার জন্য আমরা ওই সেম মানটা দিয়ে আবার গুণ করে রাখবো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ত্রিকোণমিতির মধ্যে কিন্তু আমরা নিয়মটা পড়ছিলাম যে যদি সাইন এবং কজে অ্যাঙ্গেল গুলো মিলে যায় তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। তাহলে সমান সমান 3 4 থেকে হয়ে গেল 5। এবার কোশ্চেন উঠলো যে ভাই সাইন 90 এইটাকে নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এইটাকে কি করব, মানে 3/5 এই অনুপাতটাই কি করব, আর 4/5 এই অনুপাতটাকেই বা কি করব, লাগে পাশে রাখো এইভাবে 3/5 যোগ হচ্ছে এখান থেকে তোমার cos 90 তার সাথে তোমার হচ্ছে 4/5, মানে আগে গুণ আগে তুমি দেখো। এবার একটু নিজেই চিন্তা করো যে এই জিনিসটাকে আমরা কি করতে পারি বা কোনো সূত্র দিয়ে ফেলতে পারো কিনা। সাইন এ কস বি, কস এ সাইন বি, তো কি সাইন এ প্লাস বি আমরা এখান থেকে এমনটা করতে পারি না, তাহলে এখন আমরা এই কাজটাই করব। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা আমাদের সূত্র হয়ে গেল, এই যে 5 থাকলো সাইন এ কস বি, কস এ সাইন বি, তার মানে সাইন এ প্লাস বি এর মান তো হচ্ছে 90, কিন্তু আমরা বি এর মানটা কোত্থেকে পাবো। তুমি যদি চাও এইটাকে যে কস ধরছো না সাইন ধরছো এখান থেকে বের করতে পারো। কিভাবে আমি পাশে লিখে দেখাচ্ছি, যে আমরা তো ধরছি এখানে কস আদি দশা, মানে কস সামথিং ইকুয়াল টু 3/5, আর এটাকে আমরা ধরছি যে সাইন সামথিং ইকুয়াল টু 4/5। অনুপাত যদি করে দেই তা কি বলতে পারি, ট্যান্ডেল, তা সাইন এবং কসকে ভাগ দিব তো হচ্ছে 4/3, তাই না। তার মানে এই দশার মানটা কি আসলো, দশার মানটা আসলো tan ইনভার্স 4/3। তাহলে আমরা কি এখন সুন্দর মতো বলতে পারি না যে এটাকে আমাদের সাইন এ প্লাস বি, এই বি এর পরিচয়টাই হয়ে গেল tan ইনভার্স 4/3। অর্থাৎ মেইন চালাকিটা হইলো যে আমরা তো অ্যাকচুয়াল কোনটা জানি সাইন বা কস ওমেগা টি, ওমেগা বলতে 90, আর এক্সট্রা যে পদটা এইটাই তো আমাদের আদি দশা, ওই আদি দশাকেই আমরা এখানে কস বা সাইন দিয়ে প্রকাশ করতে পারতাম, বাট আমি আরো সুন্দর করে ট্যান দিয়ে করে ফেলছি, তোমাদের ইচ্ছা। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেছি যে কোনটা এখানে কি জিনিস। তাহলে কম্পেয়ার করি স্ট্যান্ডার্ড সমীকরণ দিয়ে, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আদি দশা কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি তাহলে বিস্তার সমান সমান 5, ওমেগা সমান সমান 9 এবং আদি দশা সমান সমান tan ইনভার্স অফ 4/3। সব এই কম্পেয়ার করে আসলো, বিস্তার পাইছি, আদি দশা পাইছি, আর দশা কোনটা, দশা মানে কিন্তু এই পুরো ব্র্যাকেটটা 90 প্লাস tan ইনভার্স 4/3। দশাকে প্রকাশ করার জন্য কিছু নাই, পুরোটাকে হাতে লিখতে হবে। দশা হচ্ছে টি সহ 90 প্লাস tan ইনভার্স অফ 4/3, টি কে আবার উঠান যাবে না, দশা এইভাবেই থাকবে। ওকে, আর বসে কম্পাঙ্ক কত, তাহলে আমরা জানি ওমেগা সমান সমান টুয়াইস পাই এফ, তাহলে এফ সমান সমান ওমেগা ডিভাইড বাই টুয়াইস পাই। এই যে তাহলে আমরা সবকিছু বের করে ফেলছি, বিস্তার বলো, ওমেগা বলো, আদি দশা বলো বা দশা বলো, সবই কিন্তু আমাদের বের করা হয়ে গেছে। মেইন ঘটনা হলো এগুলো তোমাকে বাসায় হাতে প্র্যাকটিস করতে হবে, মানে কখনোই না মাথায় আসবে না যে ম্যাথের ত্রিকোণমিতির অঙ্ককে দিয়েও এভাবে পর্যাবৃত্ত গতির মধ্যে সলভ করা যায়, এরা সবই হচ্ছে অভ্যাস। ওকে, কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল পার্টটা হচ্ছে এই জায়গাটাই যে তুমি কিভাবে দশাটাকে ঠিক করে ফেলবা, মানে কিভাবে তুমি আদি দশাটাকে বের করার জন্য এই ট্রিক অ্যাপ্লাই করবা, এটা হচ্ছে মেইন ক্রিটিক্যাল জায়গা। কঠিন না, একটু অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করলে মোটামুটি এখান থেকে সলভ করতে পারবো। ওকে, তা চলো আমরা আরেকটু সামনে যাই। একটি 10 কেজি ভরের বস্তুকে উলম্ব স্প্রিং এর অগ্রভাগে ঝুলিয়ে দেওয়া হলে স্প্রিংটি 5 সেন্টিমিটার প্রসারিত হয়। এই দিলাম টান, এই হচ্ছে আমাদের স্প্রিং, নর্মালি আছে উলম্ব ভাবে ঝুলন্ত অবস্থায়। যদি এটার সাথে আমরা একটা ভরকে যুক্ত করি কি হবে,
এরকম একটু লম্বা হয়ে যাবে। তাহলে ও আগে কই ছিল, ওর আগের অবস্থান ছিল অগ্রভাগের এই জায়গাটা, আর এখন অগ্রভাগ কই গেল, অগ্রভাগ চলে আসলো এই জায়গাতে। তাহলে এই যে ও একটু নিচে নেমে গেল, মানে স্প্রিংটা যদি প্রসারণ হলো, সেই প্রসারণে কত বলে দেওয়া আছে, 5 সেন্টিমিটার প্রসারিত হলো। তাহলে মার্ক করি 5 সেন্টিমিটার। এখন বলতেছে স্প্রিংটাকে আরো টেনে ছেড়ে দিলে কাঁপতে থাকে। তাহলে এই ক্ষেত্রে স্বর্ণের সমীকরণ, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার বের করো। তার মানে এই বান্দা এখন যেভাবে আছে ওকে এভাবে রাখা যাবে না, এই অবস্থান থেকে তাকে আমরা আরো টানবো, এই যে আরো টেনে এরকম কিছুটা আমরা নিচে নামাইলাম। তাহলে এখন নতুন মাথা কই গেল, এই যে মাথাটা এখন নতুন ভাবে এই জায়গাতে চলে আসলো, নতুন অবস্থান। তাহলে আরো কত নামাইছো প্রশ্ন মতে, এখান থেকে তুমি আরো নিচে নামাইছো 3 সেন্টিমিটার, দেখে নি একবার, হ্যাঁ আরো নামছে 3 সেন্টিমিটার। এখন আমার একটা প্রশ্ন আছে, এই চিত্রে ভালো করে অবজার্ভ করো, তুমি প্রথমবার কি করলা, প্রথমবার একটা বস্তুকে ঝুলাইলা, আর দ্বিতীয়বার কি করলা, টাইনে লম্বা করলা। প্রথমবার যখন বস্তুটা ঝরানোর কারণে একটু লম্বা হয়ে গেল, একটু প্রসারিত হইল, এখানে আসার পরে ওকে কোনো কাঁপাকাঁপি করছে, করে নাই। তার মানে ও কিন্তু এই জায়গাতে স্থির ছিল। কিন্তু পরে যখন আমরা ওকে টেনে 3 সেন্টিমিটার আনলাম, এনে ছেড়ে দিব, এখানে ছাই দিব, তখন কি কাঁপাকাঁপি করা শুরু করবে না? তার মানে ওর কাঁপাকাঁপি শুরু কোত্থেকে হয়েছে আসলে, এই যে এই জায়গা থেকে, যে ও তোমার আগে যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে না, বস্তু ঝরানোর পরে ও যতদূর নামছিল, আমাকে আবার দেখাই, যে বস্তুটাকে ঝরানোর পরে ওর মাথা যে লেভেলে আসছে, তাহলে এই জায়গাতেও স্থির ছিল। এই লাল দাগ থেকেই ওকে আমরা টেনে নামাইলাম 3 সেন্টিমিটার। তা তুমি যতটুকু নিচে নামাবা ব্যালেন্স হওয়ার জন্য ততটুকুই উপরে উঠবে। তার মানে ও যখন কাঁপাকাঁপিটা করবে, এই কাঁপাকাঁপি কি 3 সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে করবে। তার মানে ওর বিস্তারের মানটা ভুলেও 5 যোগ 3 হবে না, ওর বিস্তারটা হবে শুধুমাত্র 3। তার কারণ ওর সাম্যাবস্থানটা তো আর তোমার আগের জায়গা থেকে না, এইটা হচ্ছে ওর জন্য সাম্যাবস্থান। এই লাল দাগটা মানে ওর মাথাকে যেই পর্যন্ত এনে তুমি স্থির করছো, সাম্যাবস্থান হচ্ছে এইটা। তাহলে সাম্যাবস্থান থেকে তুমি ওকে যতটুকু উঠাবা বা যতটুকুই নামাবা, ও তো সেটাকে মনে রেখে কন্টিনিউ করবে। তার সাম্যাবস্থান থেকে নিচে যা নামবে অথবা উপরে যা উঠবে তাই তো হবে আমাদের বিস্তার। তার মানে আমি চিত্র থেকে অলরেডি বুঝে ফেলছি আমাদের বিস্তারের মানটা হবে এই অঙ্কের জন্য 3 সেন্টিমিটার। ওকে, আগেই ক্লিয়ার করলাম এটা, ফাইন। আর কি কাজ আছে, এখন বলছে সমীকরণ, পর্যায়কাল সব বের করো, মাত্র কম্পাঙ্ক বের করছি। একটু লজিক্যালি ভাবো তো, এই স্প্রিং এর মাথা এই 5 সেন্টিমিটার নেমে স্থির হয়ে গেছিল কেন? তার কারণটা হচ্ছে যে বস্তুর যে ওজন বা এমজি একটা বাহ্যিক বল হিসেবে কাজ করছে, সেই বলটাই প্রতিক্রিয়া হিসেবে স্প্রিং এর ভিতরে স্প্রিং বল আকারে যুক্ত হয়েছে। তাহলে এমজি ইকুয়াল টু কে এক্স, আমরা এম এর মান জানি, জি এর মান জানি, পক্ষান্তর করলেই কিন্তু কে এর মানটা পেয়ে যাব। তাহলে কে সমান সমান এম জি বাই এক্স। তাহলে এম এর মানটা কত, কত ঝুলাইছো, 10 কেজি। জি এর মান কিছু বলে নাই, তাহলে 9.8। আর নামছে কত, 5 সেন্টিমিটার, 5 বাই 100। যদি কাটাকাটি করি 5 আর 10, 5 দুইয়ে 10, তাহলে উপরে গেল তোমার 2, আর 100 যদি উপরে যায় তাহলে 9.8 আর 100 মিলে হয়ে গেল 980। তাহলে কত হচ্ছে 1960 নিউটন পার মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবকের মান 1960 নিউটন পার মিটার। এখন দেখো তো, আমরা খুব ভালো করে জানি ওমেগার সাথে ওর ডাইরেক্ট কানেকশন আছে, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। কে এর মান আসলো 1960, ভর ছিল 10 কেজি, কাটাকাটি করলে 196। তাহলে যদি এখন আমরা রুট করে দেই, 196 কে রুট করলে আসবে 14, 14 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের কৌণিক কম্পাঙ্ক বা ওমেগার মানটা চলে আসলো 14 রেডিয়ান পার সেকেন্ড। যদি একবার ওমেগা পেয়ে যাই তাহলে তো পর্যায়কালও বের করতে পারবো। পর্যায়কালটি সমান সমান টোয়াইস পাই বাই ওমেগা। তাহলে 14 কেজি ভাগ করে 2 দিয়ে
তাহলে কত হচ্ছে 7, তাহলে π/7 এত সেকেন্ড বের হয়ে গেল আমাদের পর্যায়কালের মান কত। ওমেগাকে পাইলেই মোটামুটি সব হয়ে যায়। এখন তোমাকে বলছে কম্পাঙ্ক বের করো। কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্ক আজীবনই উল্টা ছিল, তাহলে যা তুমি পাইছো উল্টায় দাও, 7/π হার্জ। তাহলে এটা হয়ে গেল আমাদের কম্পাঙ্কের মান। এক ওমেগা থেকেই সব বের হয়ে গেছে, বিস্তার পাইছি, কম্পাঙ্ক পাইছি, পর্যায়কালও পাইছি। লাস্ট খালি একটা কাজ করা বাকি আছে, সেটা হইলো সরণের সমীকরণ। এ বাদে মোটামুটি যা কিছু আছে আমরা বের করে ফেলছি। তাহলে আমরা এখন স্ট্যান্ডার্ড ওয়েতে হাঁটবো যে সরণের সমীকরণটা কি ছিল। একটা ধরে নিলেই হয়, প্যারা নাই। তাহলে আমরা সরণের সমীকরণ বের করব। ধরে নিচ্ছি x = a sin ωt মাইনাস আদি দশা, ধরলেই হইলো, কোনো সমস্যা নাই। তো এখন আমরা কিন্তু জানি আমাদের এখানে যে বিস্তারের মানটা বের করছিলাম 3 সেন্টিমিটার বা 0.03 মিটার, রাখলাম সাইন। ওমেগার মান এখানে বের করছিলাম 14, তাহলে ওমেগা হচ্ছে 14। সময় বের করা কিছু নাই, সময় তো আমরা বসাবো, কিন্তু প্রবলেমটা হইলো আদি দশার মানটা তো জানি না, কিভাবে করব। এটা করার জন্য আমরা কোষের ক্লুটায় খেয়াল করব যে তুমি টেনে 3 সেন্টিমিটার নিচে নামায়া ছেড়ে দিছো, অর্থাৎ স্টার্টিং এই কই ছিলা তুমি একদম বিস্তারে, এবং কোন বিস্তার, নিচে ছিলা, নিচে। তো নিচে যাওয়াকে কিন্তু আমরা মাইনাস দিয়ে লিখতে পছন্দ করি। তার মানে এখানে আমরা একটা শর্ত আরোপ করতে পারি, সেটা হইলো যে যখন স্টার্ট করলাম, মানে যখন সময়ের মান 0, তখনই আমাদের একটা সরণ ছিল, সেই সরণের মানটা হচ্ছে ঋণাত্মক বিস্তার। কারণ কি 3 সেন্টিমিটার নিচে তুমি টেনে ছেড়ে দিছো। তাহলে এই হলুদ কালারের লাইনটাতে যদি আমরা এই দাবি দাওয়াটা বসায়া দেই, তাহলে দেখো স্পেশাল ঘটনা ঘটতেছে। তাহলে x = -0.03 সমান সমান 0.03, সাইনের জায়গায় সাইন, কিন্তু ওমেগা টি, টির মান তো 0, লেখার দরকারই নাই, হয়ে গেল -del। 3 কেটে গেল, মাইনাস মাইনাস বাদ হয়ে গেল, মানে কাটাকাটি করলে পেয়ে গেলাম 1, অর্থাৎ সাইন 90 হইলে পাওয়া যাবে 1। অর্থাৎ আমরা বের করে ফেলছি আমাদের এই অঙ্কের জন্য আদি দশার মানটা হবে 90 ডিগ্রি। একটু আগে আমরা একটা অঙ্কের মধ্যে সেম কাজটা করছিলাম। তাহলে অবশেষে ফাইনালি আমাদের সরণের সমীকরণ বের হইলো, যে ফাইনালি সরণ x সমান সমান 0.03 sin 14t মাইনাস π/2। সব বের করছি, একটু গ্যাপ রেখে একটা m, তার কারণ তুমি মিটার এককে বের করছো। বুঝতেছো, একটা ছোট্ট অঙ্কের মধ্যে 14 গোষ্ঠীর কত কিছু আছে। তো আমি একটা অঙ্কের মধ্যে কেন রাখছি, তুমি একটা অঙ্ক বুঝো, ভালো করে বুঝো, তুমি সবকিছু করতে পারবা। এখন যে কেউ বলতা ভাই ধরেন আমি এই জায়গাতে মাইনাস না দিয়ে প্লাস দিয়ে করব, তাইলে কি হইতো, কোনো সমস্যা নাই। তুমি এখানে যে প্লাস দিয়ে করতা, তাহলে লাস্ট লাইনে এখানে এসে অটোমেটিক্যালি মাইনাস পাইতা। মানে তুমি যাই কও না কেন, তুমি ঘুরে ফিরে এর কাছেই আসবা। এখন তোমার যে মন চায় ভাই আমি সাইন নিব না কজ দিব, সমস্যা নাই, তুই ভাব যাই নে, সাইন নে, কজ নে, প্লাস নে, মাইনাস নে, লাস্ট অ্যান্সার ঠিক আসবে। এবং স্যাররা কিন্তু জানে এক একজন এক একটা ওয়েতে করে, কিন্তু প্রত্যেকটা উত্তরে মেইন কথা সেম থাকে। আর মাঝখানে সবুজ কালারের, বেগুনি কালার দিয়ে যা কিছু করছি সবই হচ্ছে আমাদের পরীক্ষার এমসিকিউতে কমনলি আসে। তো পুয়াটাকে মার্চ করে আমি একটা অঙ্ক বানায় তোমাকে করাই দিলাম, যেন তোমাকে এখান থেকে যেই কোশ্চেনটাই জিজ্ঞেস করুক তোমার কোনো প্রবলেম ফেস করতে না হয়, তুমি যেন ইজিলি পারো। ওকে, তাহলে আমাদের ক্লাস আজকে মোটামুটি এই পর্যন্ত ছিল। আমি আশা করি প্রত্যেকটা থিওরি যে এত লম্বা সময় নেই ভেঙে ভেঙে বুঝাইলাম, তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তাও রিকোয়েস্ট করব প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন আছে নিজেরা অবশ্যই হাতে করবা, আর প্লিজ এই চ্যাপ্টারের জন্য অ্যাটলিস্ট কিছু অ্যানিমেশন অবশ্যই দেখো, তাহলে ফিল করতে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্ত ছিল, আবার নেক্সট দেখা হবে। ওকে।